প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আহা, কি মারাত্মক ওর ভাবভঙ্গি। মাইশা আবারও যেন ঘুরে পড়ে গেল। এই ছেলেটাকে এত মনে ধরে কেন ওর? আয়াতের পাশে দাঁড়ানো শাওনও তো কম সুন্দর নয়। আনার কমেডি কিং হলেও ওর সৌন্দর্য মেয়েকে ভাবুক করে তুলবে। তবে আয়াতকে নিয়ে ওর মনে এত কল্পনা কেন? কল্পনাটা পানি দিয়ে গিলে ফেললো মাইশা। এই পাবলিক ফিগারের সৌন্দর্যের মায়ায় পড়া যাবে না। ছেলেটাকে না দেখে রেডিওতে জাস্ট ওর কণ্ঠ শুনেই হাজার মেয়েরা মরিয়া হয়ে গিয়েছে। সেদিকে মাইশা তো জাস্ট তুচ্ছ বিন্দু। মন আর প্রাণকে জোর করে বোঝালো, আয়াত জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, অন্য কিছু না। হালকা পায়ে ওদের সামনে দাঁড়ালো মাইশা। শাওন তা দেখে হেসে বলল, ওরে বলে দিও আমি কোনো জঙ্গলি বিড়াল রে কোলে তুলি নাই। আয়াত নির্বিকার ভাবে মাইশার দিকে না তাকিয়ে বলে ফেলল। শাওন আর আয়াতের কথোপকথন শুনে মাইশা শুকনো ঢোক গেলে। দুইটাই বদমাইশের হাড্ডি, না জানি কি পরিকল্পনা করছে। আয়াত আবার বলল, তো এইভাবে দৌড়ে আসছিলে কেন? কুকুর তাড়া দিয়েছিল নাকি? আয়াতের ঠোঁট নাড়ানোটা অদ্ভুত সম্মোহনীতে ফেলে দিল মাইশাকে। এতক্ষণে সব পরিকল্পনা মাথায় তালগোল পাকিয়ে ফেলছে। দ্রুত নিঃশ্বাস ফেলে মাইশা তৎক্ষণাৎ বলল, আমি উপস্থাপনা করব না। আয়াতের মুখ লাল হয়ে ওঠে মাইশার কথা শুনে। এই মেয়েটার এসব হুটহাট অদ্ভুত কাজগুলো ওকে বিরক্তির চরম শীর্ষে পৌঁছে দেয়। ইশারায় অডিটোরিয়াম সবাইকে খালি করতে বলল। শাওনের একথা চোখ মুখ খিচে আয়াতের লাল হওয়া মুখপানের দিকে তাকিয়ে আছে। কিন্তু আয়াত এভাবে রেগে গেল কেন এই কথায়? মাইশা ভেবে কুল কিনারা পেল না। উপস্থাপনা কেন করবে না জানতে পারি কি? ঠোঁট দুটো হালকা নাড়িয়ে বলে ফেললো আয়াত। মাইশা এবার ঘোরে চলে গিয়েছে। আয়াতের লাল হয়ে যাওয়া কাল নাক, হালকা ভেজা ঠোঁট জোড়া, বাতাসের তালে ওরা কোমল চুলগুলো ওকে মোহে ফেলে দিচ্ছে। মোহনীয়তার ঘোরে অবশেষে বলে ফেললো, আপনার গালের জন্য আগে থাপ্পড় দিতে মন চাইতো, এখন চুমু দিতে মন চায়। বলেই মুখ চেপে ধরলো মাইশা। হাই আল্লাহ, ঘোরে কি বলে ফেললো এটা? আয়াত ফ্যাল করে মাইশার চোখে মুখে তাকিয়ে আছে। হয়তো এতটা হতভম্ব জীবনে কখনো হয়নি আয়াত। অবাক প্রসন্ন গলায় বলে উঠল। বলেই মুখ চেপে ধরলো মাইশা। হাই আল্লাহ, ঘোরে কি বলে ফেললো এটা? আয়াত ফ্যাল করে মাইশার চোখে মুখে তাকিয়ে আছে। হয়তো এতটা হতভম্ব জীবনে কখনো হয়নি আয়াত। অবাক প্রসন্ন গলায় বলে উঠল। কি বললে? পরিবেশটা মাইশার কাছে ভয়ঙ্কর রকমের বিভ্রান্তিকর। মন মস্তিষ্ক কাজ করা যেন অস্বাভাবিক ভাবে বন্ধ হয়ে গিয়েছে। নিজেকে ধিক্কার জানালো মাইশা। ঘোরে এই কথাটা না বললে কি হতো না? আয়াত আবারও মাথাটা হালকা বাঁকিয়ে বলল, কি বললে? তুমি কি চুমো টাইপ সামথিং কিছু বললে? লজ্জার সাগরে ক্রমশই তলিয়ে গেল মাইশা। সব দিক দিয়ে আয়াত নামক অনুভূতির বেড়াচাল যেন ওকে গ্রাস করে ফেলেছে। আয়াতের এখনো সেই হতভম্ব চাহনি, যেন মাইশার গালে চুমু দেওয়ার মতো সারা জাগানো কথাগুলো কোনো ক্রমেই বিশ্বাস করতে পারছে না। মাইশা কোনো ক্রমে আমতা আমতা করে বলল, আমি উপস্থাপনা পারবো না, ব্যাস। শেষের কথাগুলো আয়াত বিড়বিড়িয়ে বলল, তাই মিহি কণ্ঠে বলল, কিছু বললেন? না কিছু না, তবে তোমাকে অনুষ্ঠানে উপস্থাপনা করতে হবে। কোনো এক্সকিউজ আমি শুনবো না, এমনকি আমি রিলেটেড এক্সকিউজও না, বুঝছো? হুট করে আয়াতের এভাবে এগিয়ে আসাতে মাইশা দু কদম পিছিয়ে এলো। আয়াতের এভাবে হুটহাট কাছে আসাতে ওর মনে হয় যে বুকে বোধহয় ক্রমাগত কেউ হাতুড়ি পিটাচ্ছে। আয়াতের নির্বিকার দৃষ্টি এখনো মাইশার দিকে। আয়াত আবার বলল, আজ কোনো কাজ করবে না? এই টাইমেই আবার অডিটোরিয়ামে এসে পড়ো, এখন যেতে পারো। আয়াত বলা মাত্রই মাইশা ব্যাগ নিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল অডিটোরিয়াম থেকে। আকাশটা আজ মেঘলা। ক্যাম্পাসের সকল প্রান্তে কিছু মানুষ জুটি বেঁধে আড্ডা দিচ্ছে। বেশিরভাগের মধ্যে আলোচনা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই বিশাল ইভেন্ট নিয়ে। অনুষ্ঠানটি যে বেশ বড় রকমের হবে এ নিয়ে কোনো ত্রুটি নেই। শোনা গিয়েছে অনেক নামি দামি ব্যক্তিবর্গরা থাকবে সেখানে প্রধান অতিথি হিসেবে। তা না হলে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টুডেন্টসরা অন্য ভার্সিটির জুনিয়র স্টুডেন্টসদের গাইড করত? দীর্ঘশ্বাস ফেলে মাইশা। প্রকৃতি অদ্ভুত নিয়মেই ওর সাথে খেলা করে যাচ্ছে। একটু আগে নিজের বোকানিমূলক কথাগুলো মনে করে মিনমিনিয়ে হাসছে কতে। এতটা খামখেয়ালি হলে কি চলে? আজ তো মুখ ফসকে চুমুর কথা বলে দিয়েছিল। আল্লাহ জানে সামনে কি না কি করে বসবে। মাইশু,
মেয়েলি কণ্ঠ শুনে ধ্যান ভাঙল ওর। অর্পি কৃষ্ণচূড়া গাছটির নিচে দাঁড়িয়ে আছে, চুলগুলো একপাশে তুলে দিয়ে আটকানো, ফর্সা মুখে চিকন ফ্রেমের হাই পাওয়ারের চশমা। এতে মেয়েকে অনেক অপসরী থেকে কম মনে হচ্ছে না। মাইশার স্বাভাবিক ভঙ্গিমায় সেপানে এগিয়ে গেল অর্পির দিকে। অর্পি এবার বলে উঠল, জানো তুমি কত লাকি। আরহাম আয়াতের আন্ডারে তুই কাজ করবি, আবার ওনার সাথে আছে চকলেট বয় শাওন চৌধুরী। দুইটার রূপে যেন মুক্তার মতো ঝরে পড়তেছে। আগে জানলে আমিও উপস্থাপনা করতাম, তবে তো আর এই সুযোগ মিস করতে পারতাম না। কি সুযোগ? ভ্যাবাচেরা খেয়ে বলল মাইশা। এই চার্মিং বয় দুটোর সাথে ফ্ল্যাটিং করার সুযোগ। তুই অডিটোরিয়াম থেকে সুস্থ হয়ে আসলে কিভাবে? এমনিতেও সে রাতে এদের ট্রেনে দেখে বড়সড় হার্ট ব্রেক করছিলাম, এবার তো অজ্ঞান হয়ে মরে যেতাম। মাঝে মাঝে অর্পির খাপছাড়া কথাগুলো শুনলে মাইশার মন চাই এই মেয়েটাকে ইচ্ছে মতো ড্রেনের পানিতে চুবাতে, কিন্তু অডিটোরিয়ামের কথাগুলো মনে পড়তেই কেমন যেন ওকে আর চুবাতে ইচ্ছে হলো না মাইশার। একটা মেকি হাসি দিয়ে বলল, ফুচকা হবে? তো এটা কি আর বলতে হয়? তো চল তাহলে। মেঘাচ্ছন্ন আকাশের সমান তালে উড়ে চলছে মোহনয় হাওয়া। ক্ষণে ক্ষণে নাম না জানা ফুলের অপূর্ব ঘ্রাণ। কানের কাছে সুরের মতো একটু পরপর ধেয়ে আসলো রিকশার নিজস্ব টুংটাং শব্দ। রাস্তার ওপাশে ঝালমুড়িয়ার আখের শরবতের টং বসেছে, আর এপারে বসেছে ফুচকার স্টল। জনমানবের বাহার নেই বললেই চলে। এমন সময় নিজের প্রিয় মানুষের সাথে রোড সাইড খাবারের আলাদাই এক আনন্দ আছে। সেই আনন্দের সাথে অর্পিকে নিয়ে উপভোগ করছে মাইশা, তাও আবার ফুচকা খেয়ে। বলাই বাহুল্য, ঝালের প্রতি মাইশার বড্ড অনীহা। খাবারে ঝালের পরিমাণ একটু বেশি হলেই এই মেয়ের তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যাবার মতো সম্ভাবনা আছে। তাই ফুচকাতে কম ঝাল দিয়ে খাচ্ছে বলে অর্পির কষ্টের কোনো সীমা নেই। হতাশ কণ্ঠে বলল, দোস্ত, তুই কবে ঝাল খাওয়া শিখবি রে? ঝাল ছাড়া ফুচকাতে কি কোনো স্বাদ আছে? কেমন যেন পানসে পানসে লাগে। তোর ঝাল পছন্দ, তাহলে তুই খা। আমি এসব খেতে পারবো না রে বাবা। আচ্ছা, আমার থেকে এক পিস নে না, ট্রাই করে দেখ মোটেও না। প্লিজ, জাস্ট একবার। অর্পির আকুতি ভরা কণ্ঠ। এই মেয়ে কিছু পারুক আর না পারুক, ইমোশনাল ব্ল্যাকমেইল ভালো মতোই করতে পারে, আর এই আকুতি মাইশার পক্ষে কখনোই ফেরানো সম্ভব নয়। পরিশেষে অর্পির কথায় ওর প্লেট থেকে এক পিস নিয়ে মিহি গলায় বলল, দোস্ত, আমি পারুম না রে। এইটা খেয়ে যদি অজ্ঞান হয়ে যাই, নুহাস ভাই আমার গলা টিপে দেবে। একটা খাইলে কিছুই হবে না। আর তোর ভাইরে আমি দেখ মনে, চেহারা তো সালমান শাহের মতো, অথচ রাগ নাকের ডগায় নিয়ে ঘোরে। চোখ ছোট ছোট করে ফেললো মাইশা। বন্ধু মহলে নুহাসের রাগ নিয়ে কম কথা শুনতে হয়নি। একবার অর্পি নুহাসকে প্রপোজ করেছিল বলেই নুহাস অর্পির গাল ফাটিয়ে দেয় চর দিয়ে, সাথে আনানেরও। কারণ আনানি অর্পিকে এই ডেয়ার দিয়েছিল। তখন থেকেই মাইশার বড় ভাই নুহাস যেন ওদের চিরশত্রু। কিন্তু নিজের ভাইয়ের নামে খারাপ কথা শুনলে কারই না খারাপ লাগে। মাইশা এর ব্যতিক্রম কিছু নয়। ঠোঁট উল্টে তাই বলে ফেললো, আচ্ছা খাচ্ছি তো, কিন্তু ভাইরে কিছু বলিস না। এইবার আইসো লাইনে, জানো নাও, টুপ করে খেয়ে নাও। মাইশা এবার চোখ বন্ধ করে নিল। খাওয়ার আগে বলল, বিসমিল্লাহ। ফুচকাটা মুখে নেওয়ার 4 সেকেন্ডের মধ্যেই মরিচের গুঁড়া নিজের কাজ শুরু করে দিয়েছে। কান থেকে ক্রমাগত যেন গরম ধোঁয়া বের হলো মাইশার। ফুচকাটা আসলেই প্রচন্ড রকমের ঝাল। কোন রকম ফোপাতে ফোপাতে মাইশা বলল, পানি দে অর্পি। পানি তো নেই। ফট করে বলে ফেললো অর্পি। মাইশার এখন গলা ছেড়ে কাঁদতে মন চাচ্ছে। কোনো মতে নিজের রাগ সংযত করে বলল, আর ফুচকা খাস মুক্তা, অথচ পানি খাস না। পানি তো কখনো দরকার পড়ে না। কাচুমাচুর স্বরে বলল অর্পি। কাচুমাচুর স্বরে বলল অর্পি। এদিকে একটি ফুচকা খেয়েই কাহিল অবস্থা মাইশার। আশেপাশে তেমন দোকানও নেই, আর ফুচকার দোকানের সেই পানি মাইশা কখনোই খায় না। একই গ্লাসে না ধুয়ে সবাই পানি খায়। ব্যাপারটা বিশ্রী বটে। হঠাৎই মাইশার মুখের কাছে কেউ পানি এগিয়ে দিল। পুরুষালী কণ্ঠে শোনা গেল, পানিটা খেয়ে নাও। ঠান্ডা পানির বোতলটি দেখে মাইশা বাঘিনীর মতো বোতলটি ছিনিয়ে ঢক ঢক করে পানি খেতে লাগলো। উদ্দেশ্য একটাই, মুখের ঝাল ভাবটা কমাতে হবে। বেশ কিছুক্ষণ পরে স্বাভাবিক হতে থাকলো ও। মুখ দিয়ে ক্রমাগত শ্বাস নিচ্ছে আর ছাড়ছে। ঝাল ভাবটা কমে গেলেও পুরোপুরি কমেনি। মাইশা উদ্দেশ্যহীন ভাবে আগন্তুকের কাছে ধন্যবাদ জানাতে গিয়েই দাঁড়িয়ে যায়, কেননা আগন্তুকটা আয়াত ছিল। সরু চোখের নির্লিপ্ত চাহনি নিক্ষেপ করেছে এই ঝাল ভীতু মাইশার দিকে। একটা বলল,
চাল যখন খেতে পারো না তবে খেতে গিয়েছিলে কেন? একটু খেয়ে হাওমাও কাউ কাউ অবস্থা। হাউমাউ কাউ করে অবস্থা নামে বাংলা অভিধানে আদেও কোনো শব্দ রয়েছে কিনা মাইশার অজানা। এতক্ষণ ছালের জন্য যে পরিমরি অবস্থা ছিল আয়াতের আগমনে আর অদ্ভুত সব কথাবার্তায় তা আরো বিস্তৃত রূপ ধারণ করেছে। কোনো মতে লম্বা শ্বাস নিয়ে মাইশা বলল। আমার খেতে ইচ্ছে হয়েছে। বিরক্তির সহিত উত্তর দিল আয়াতকে। ভ্রু কুচকে ফেলল আয়াত। মেয়েটার ঝালে কাহিল রূপেও তেজ যেন বিন্দুমাত্র কমেনি। তা দেখে আয়াত হেসে ফেলল সশব্দে। হাসিটিতে বিদ্রুপের রেশ থাকলেও এমন তোড়পাড় করে দেওয়া হাসি দেখলে যে কেউ বিমোহিত হতে বাধ্য। বাতাসের তারে আসা চুলগুলো হাত দিয়ে পিছনে সরিয়ে আয়াত অপার্থিব কণ্ঠে বলল। তোমার উৎপাত সব কাণ্ড দেখে না এসে পারি না মাইশা। আমাদের দেখার সূচনা থেকে এই পর্যন্ত তুমি যেসব কাণ্ড ঘটিয়েছ তার নাইবা বললাম, কিন্তু এখন ঝাল খেতে না পেরেও ঝাল খেয়েছো। কারণটা আমি একটু আন্দাজ করতে পেরেছি। হকচকিয়ে যায় মাইশা। ঠোঁট দুটো অদ্ভুত ভাবে তিরতির করে কাঁপছে। অর্পি এখন এই ত্রিসীমানায় নেই, কারণ আয়াত ইশারায় চলে যেতে বলেছে ওকে। মাইশা মিনমিনিয়ে আয়াতকে বলল। কি আন্দাজ করতে পেরেছেন? আয়াত ঠোঁট কামড়ে কোনো মতে হাসি দমিয়ে সিরিয়াস হওয়ার ভাব নিল, তবে ঠোঁটের কোলে এখনো সেই বিস্মিত হাসি ঝুলে রয়েছে। ফুচকাওয়ালাকে নিজের মানিব্যাগ থেকে টাকা দিয়ে মাইশার সন্নিকটে এগিয়ে এলো আয়াত, কিন্তু মাইশার পা জোড়া আবদ্ধ রাস্তার কনক্রিটের ঢালে। আয়াত এবার মাইশার কানের কাছে ফিসফিসিয়ে বলল। আমার গালে চুমু দিতে পারছো না বলে সেই দুঃখ দূর করার জন্য এখানে অর্পির সাথে ফুচকা খেতে এসেছো, ঠিক বললাম তো? তবে আমার মনে হয় তোমার হাতের চর খাওয়ার চেয়ে তোমার চুমুটাই আমার গালের জন্য পারফেক্ট। বিস্ফোরিত নয়নে মাইশা এবার তাকালো আয়াতের দিকে। আয়াত ততক্ষণে মাইশার কানের কাছ থেকে ঠোঁট সরিয়ে একটা চোখ টিপ দিয়ে দিল। ভরকে যায় মাইশা। মন, মস্তিষ্ক, স্নায়ু সর্বত্রই যেন চলছে অনুভূতির জোয়ার। এগুলো কি তবে আয়াতের লাগামহীন কথার জন্য? তবে তো একদিন এই কথার স্রোতে তলিয়ে যেতে হবে মাইশাকে। ইস, কি নির্লজ্জ এই আয়াত! সাধে কি আপনাকে আর লুচ্ছা বদনা করি? কি আবল তাবল বলছেন এসব? আমি বললে দোষ আর তুমি ভাবলে দোষ না। আয়াতের সব প্রতিভা চাহনি মিহিয়ে গেল মাইশা। এই ছেলের সাথে কথায় পেরে ওঠা অতটাও সহজ নয় যতটা মাইশা আনান, সামাদ, পৃথা বা অর্পির সাথে পারে। মাইশা আর কোনো প্রত্যুত্তর না দিয়ে পানির বোতলটি আয়াতের হাতে রাখলো। মিনমিনিয়ে বলে উঠল। এই নিন আপনার পানির বোতল, আর ধন্যবাদ। আমি বাসায় চলে যাব, দেরি হয়ে যাচ্ছে। এই ভর দুপুরে রিক্সা কোথায় পাবে তুমি? সেটা আপনার না দেখলেও চলবে, আমি গেলাম। কোন রকম ভাবনার জালে উত্তর দিয়ে বড় বড় পা ফেলে চলে গেল মাইশা। এই আয়াতের সামনে আর 1 সেকেন্ড দাঁড়ানো মানেই লজ্জার ছায়াছবিতে হারিয়ে যাওয়া। আয়াত হেসে ফেললো আনমনে। এক হাত দিয়ে চুলগুলো আবারও পিছনে ঠেলে দিয়ে বলে উঠল। পাগল একটা। মেঘাচ্ছন্ন আকাশে তুমুল গতিতে ছুটে চলেছে ছাই রঙের কুণ্ডুলি পাকানো মেঘের স্তর। সূর্যের তেজস্ক্রিয় রশ্মি ছুটে নিয়ে যেন মামার বাড়িতে চলে গিয়েছে। প্রকৃতিতে শীতল শীতল ভাব থাকলেও মাইশার কাছে মনে হচ্ছে ভ্যাপসা গরম। এত সুন্দর আবহাওয়ার মাঝেও রাস্তায় কোনো রিক্সা না পাওয়াতে স্পষ্ট মুখশ্রীতে দেখা গিয়েছে বিরক্তির রেশ। ভর দুপুরে রিক্সা না পাওয়ার মতো বিরক্তির জিনিস যে অন্য কিছু হতে পারে না, সেটা হয়তো সামান্য কিছু মানুষই অনুভব করতে পারে। অবশেষে উপায় অন্তর না পেয়ে হাঁটাই শুরু করলো মেয়েটা। পায়ে সাদা স্নিকার্স পরার কারণে হাঁটতে তেমন অসুবিধে না হলেও কতক্ষণই বা এভাবে হাঁটা যায়। রাস্তার ধারে দেবদারু গাছগুলো অন্যান্য সুন্দর লাগছে, কিন্তু মাইশা সেদিকে ভ্রুক্ষেপ না করে বার কয়েক রাস্তায় চোখ বুলিয়ে নিল। না, রিক্সার কোনো অস্তিত্ব নেই। এখন একটাই উপায় আছে, মেইন রোডে গিয়ে বাস ধরতে হবে, নয়তো নুহাস ভাইয়ের অফিস থেকে গাড়ি নিয়ে যেতে হবে। কিন্তু বাসের ভিড়ভাট্টা ধাক্কাধাক্কি বরাবরই এড়িয়ে দিতে চাই মাইশা। কেননা বাসের ভিড়ে ভদ্র মানুষরূপী কিছু জঘন্য কাপুরুষ থাকে, যারা চলন্ত বাসেও কোনো নারীর শরীর স্পর্শের সুযোগ ছাড়ে না। তাই মাইশা সিদ্ধান্ত নিল যে নুহাস ভাইয়ের অফিসে যাওয়াটাই বোধহয় ভালো হবে। নুহাস যাওয়ার জন্য উদ্যত হতেই আচমকা পা জোড়া থেমে গেল। মাইশা! নাম উচ্চারণকৃত কারো পুরুষালী কণ্ঠ শুনে ঘাড় বাঁকিয়ে পিছনে তাকালো মাইশা। রাস্তার কোণে বাইকে আয়াতকে বসা অবস্থায় দেখতে পেয়ে একটু অবাক হয়ে যায়। মনে মনে একটা জিনিসই তালগোল পাকাচ্ছে, এই ছেলে কি কোনোভাবে ওকে অনুসরণ করছে না তো? না, চেহারা দেখে তো মাইশার অমন মনে হয় না। তবে এর চমৎকার পার্সোনালিটির প্রেমে পড়ে হাজারো মেয়ে যে ওনার পিছু নিয়েছে, এই মেয়ে মাইশার মনে অন্তর্দ্বন্দ্বের যেন কমতি নেই। এতক্ষণে বাইক থামিয়ে মাইশার দিকে মনোনিবেশ করেছে আয়াত।
এই ঠান্ডা পরিবেশেও মেয়েটার কপালে ঘামের কণা আছে। চুলগুলো কাটা দিয়ে আটকানো থাকলেও অবাধ্য চুলগুলো কপালের দুপাশে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে মাইশা। আয়াত চাপা গলায় বলল, রিক্সা পাওনি এখনো? না। মাইশার স্বাভাবিক কণ্ঠ। আয়াত মাইশার দিক থেকে নজর সরিয়ে বাইক স্টার্ট করলো পুনরায়। নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, ভর দুপুরে এখানে একা না থাকাটাই ভালো, আশেপাশে মানুষজন কম। আমি তো ভেবেছিলাম তুমি রিক্সা নিয়ে এতক্ষণে চলে গিয়েছো, কিন্তু আমারই বোঝা উচিত ছিল যে এই অসময়ে এই রাস্তায় রিক্সা পাওয়ার টাফ ব্যাপার। আমার বাইকে ওঠো, আমি পৌঁছে দিচ্ছি তোমাকে। আয়াতের একসাথে এতগুলো বলা কথা মাইশা যেন কোনো ক্রমেই হজম করতে পারল না। নীরবে নিভৃতে তাই একই স্থানে ঠাঁই হয়ে দাঁড়িয়ে থাকলো। আয়াতকে স্থিরভাবে দাঁড়ানো অবস্থায় দেখে ভ্রু কুঁচকে ফেলে। বিরক্তির স্বরে বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন? বাইকে বসতে বলেছি, বিয়ের পিড়িতে বসতে বলিনি যে শ্বশুর বাড়ি নিয়ে যাব। ডাফার কোথাকার, জলদি উঠো, আমার কাজ আছে। আয়াতের তিক্ত কথাগুলো মাইশা কোনো ক্রমে হজম করে বাইকে উঠে বসলো। এক মুহূর্তে বলতে ইচ্ছে করেছিল যে আপনার কাছ থাকলে আমার বাসায় দিয়ে আসতে বলো কে? কিন্তু মাইশা কিছুই বলে না। এখন বাড়িতে যাওয়াটাই মুখ্য বিষয়। আয়াত আবার বলল, যদি বাইকে থেকে ফটাস করে পড়ে যাওয়ার ইচ্ছা না থাকে তবে আমার কাঁধ ধরো, আর খবরদার ঘেঁষাঘেঁষি করবে না, একেবারে বাইক থেকে ফেলে দিব কিন্তু। আমার তো আর কাজ নেই যে আপনার সাথে ঘেঁষাঘেঁষি করতে যাবো, যত সব। আমার গালে চুমু দেওয়ার মতো ভয়ঙ্কর পরিকল্পনা করে থাকলে এইটাও তোমার কাছে বড় কিছু না। মিহিয়ে গেল মাইশা। এই ছেলে যে সব সময় এই কথা বলে ওকে জ্বালিয়ে মারবে সেটা বুঝতে যেন আর দেরি হলো না মাইশার। মুখ ফুলিয়ে তাই আয়াতের কাঁধ আলতোভাবে ধরলো। ফুরফুরে বাতাসটা এখন দমকা বাতাসের রূপ নিয়েছে। সেই বাতাসের আনাগোনায় সাবধানে বাইক ছুটিয়ে চলল আয়াত উত্তরার 2 নম্বর সেক্টরের উদ্দেশ্যে। এতক্ষণের মেঘাচ্ছন্ন আকাশটি হয়তো এটাই বলছিল যে বৃষ্টি হবে। তুমুল ধারায় এক ঝাঁক জল গড়িয়ে পড়বে মেঘ। বৃষ্টির সুভাষটি ভেসে আসছে আয়াতের নাকে। বাইকের ব্যাক মিরর দিয়ে এক পলক অবলোকন করে নিল মাইশাকে। মেয়েটা মুখ ভার করে বসে আছে। এক চিলতে পাগলাটে হাসি ফুটল আয়াতের ওষ্ঠদয়ে। মেয়েটার মুখ ভার অবস্থাটা সাহিত্যের পাতার রমণীদের মতো সুন্দর। কিছুক্ষণ পার হওয়ার পর দুজনেই বেশ ভালো মতো বুঝতে পারল ভালো ঝোড়ো হাওয়া বইছে। বৃষ্টির পূর্ব মুহূর্ত পর্যন্ত এটি হয়তো থামবে না। আয়াত মাথাটা হালকা পিছনে ঘুরিয়ে মাইশাকে বলল, চোখ বন্ধ করে রাখো মাইশা, ধুলো ঢুকবে। ঠিক আছে। প্রত্যুত্তরে মাইশার স্বাভাবিক কণ্ঠস্বর থাকলেও ঝোড়ো হাওয়ার ন্যায় এলোমেলো ভাবে ছুটে চলছে ওর উদাসীন মন। ভিজে জবজবে শরীর নিয়েই আয়াত আর মাইশা এসে পড়ল উত্তরায়। এখনো তুমুল গতিতে বৃষ্টি চলছে। এই সময় চাইলে দুজনেই পারত কোনো একটি জায়গায় বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে, কিন্তু কেউ চায়নি সেটা। আয়াত হয়তো বৃষ্টি উপভোগের তাড়নায়, আর মাইশা যতটা সম্ভব আয়াতের সাথে কম সময় কাটানোর ভাবনায়। মাইশার অবাধ্য মন এমনিতেও আয়াত নামের প্রতি দুর্বল, তাইও চাই না এই দুর্বলতার সীমাটি অতিক্রম করতে। মাইশা মিহি কণ্ঠে বলল, এখানে থামিয়ে দিন। মাইশার ভেজা কণ্ঠ শুনে ব্রেক কষল আয়াত। মাইশা ততক্ষণে বাইক থেমে নেমে গিয়েছে। ভিজে দুজনেরই জবথুবু অবস্থা। আয়াতের আজকাল বিরক্ত লাগে এমন ভাবে আবহাওয়া পরিবর্তনে। আয়াত সংকীর্ণ কণ্ঠে বলল, এখানে থামতে বললে কেন? এই গলিতেই আমার বাসা, তাই এখন আমি যেতে পারবো। গতবারও তোমার বাসার সামনে গাড়ি থামাওনি, কিন্তু কেন হয় যে আমি হুট করে এসে পড়বো কিনা? ব্যাপারটি তা না, তবে আপনি একজন ছেলে। বাড়ির সামনে একজন ছেলের বাইক থেকে নামতে দেখলে লোকে অন্য কিছু ভাবে। আর কি? দম নিল মাইশা। আয়াতের চোখে চোখ রেখে বলল, আর আমি চাই না যে আপনাকে আমার সাথে এভাবে দেখে মানুষ অন্য কিছু বলুক। আমার পরিবারের সম্মান আমি নষ্ট করতে চাইবো না, আর আপনার এতদিনের করা ইমেজও আঙ্গুল তুলতে দেবো না। আয়াত কিছু না বলে আলতো হাসল শুধু। বৃষ্টির পানিগুলো ওর চুল থেকে চুইয়ে চুইয়ে মুখশ্রীতে ছড়িয়ে পড়ছে। মাইশা এক পলক ওর মুখে চোখ বুলিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই আয়াত বলল, আমার সম্মানের জন্য তোমার চিন্তা কেন, জানতে পারি কি? মাইশা এবার চুপ। ওর জামা পুরো মন মস্তিষ্কের উত্তর খুঁজে পেল না। বাইক থেকে নেমে আয়াত সপ্রতিভ চাহনি নিয়ে এগিয়ে এলো মাইশার দিকে। আমার প্রতি তোমার দুর্বলতাটির কি নাম তুমি বলতে পারবে? বারবার আমায় আর চোখে দেখার কারণ? তোমার বন্ধুদের কথাই বোঝা যায় চরম আত্মমর্যাদা সম্পন্ন মেয়ে তুমি, তবে আমায় দেখলে এসব কাজকর্ম করো কেন? এর উত্তর জানো? লোকে তো বলে প্রেম নাকি মানুষের স্বাভাবিক বুদ্ধিকে
কল্পনা প্রবণ করে তোলে। তবে কি আমার প্রতি প্রেম অনুভূতি তোমার কানের কাছে নূপুরের ন্যায় কি বেজে ওঠে যে হৃদ মাঝারে তুমি ছিলে? লাগে অবাধ্য ধারায় এক অন্য আয়াতকে দেখতে পেল মাইশা। এ যেন এক তৃষ্ণার্ত প্রেমিক পুরুষ। এই প্রখর চাহনি এড়ানো সম্ভব নয় মাইশার পক্ষে। চুপটি করে তাই আয়াতের বুকে মিশে ঠাই হয়ে দাঁড়িয়ে রইল। পঞ্চগড়ের সেই রাতের মতো অনুভব করতে থাকলো আয়াতের দেহের নেশা জড়ানো ঘ্রাণ। এভাবে কতক্ষণ পার হয়ে গিয়েছিল তা জানে না দুজনে। দুজনের প্রাণ পাখি অনুভব করছে একে অপরের নীরব বাক্যশূন্য ছোঁয়া। তবে এতক্ষণ ঘুরে থাকা মাইশার স্নায়ু হুট করে যেন সক্রিয় হতে শুরু করলো। মাইশা বুঝতে পারছে এভাবে আয়াতের বুকে মিশে থাকাটা অন্যায়, ঘোরতর অন্যায়। এভাবে একজন পরপুরুষের সান্নিধ্যে থাকাটা ওর পরিবার শিক্ষা দেয়, আর না কখনো এই আরহাম আয়াতের সাথে ওর সম্পর্কের কোনো সমাপ্তি থাকবে। আয়াতের বুকে জোরালো এক ধাক্কা দিয়ে মাইশা সরে এলো ওর থেকে। ঘটনাচক্রে দু কদম পিছিয়ে গেল আয়াত। চোখের চাউনি আগের মতোই দৃঢ় মাইশার মুখমণ্ডলে আবদ্ধ। তবে মাইশার শরীর কাঁপছে এক অজানা উত্তেজনায়, আতঙ্কে। আশেপাশে মাথা ঘুরিয়ে পরখ করে নিল যে কেউ ওদের দেখছে কিনা। তবে ভাগ্যের সঙ্গক্রমে এই বৃষ্টি স্নাত পথে কোনো মানবকে দেখা গেল না। মাইশা নিজের কাঁপা কাঁপা ঠোঁট নাড়িয়ে আয়াতকে বলল, আমি গেলাম। এখানে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না মাইশা। দ্রুত হেঁটে বলতে গেলে এক প্রকার দৌড়েই বাড়ির দিকে রওনা হলো। বৃষ্টির গতি কমেছে মৃদুভাবে। জানালা দিয়ে এখনো বাতাসের দাপটে বৃষ্টির বিন্দু বিন্দু কণা ঘরের ভিতরে ঢুকে টেবিলে থাকা বইগুলোকে আংশিক ভিজিয়ে দিতে মগ্ন। মাথার ওপরের স্থির ফ্যানটির দিকে এক মনে তাকিয়ে আছে মাইশা। গোসলের জন্য চুলের পানি দিয়ে ভিজে যাচ্ছে সবুজ কভারে আবৃত কোমল বালিশ। মনে পড়ছে আয়াতের সেই আবেগ মিশ্রিত কথা। আচ্ছা, আয়াত কি মজা করেছিল নাকি কোনো দেওভূত ধরেছিল? না হলে যেই মেয়ের সাথে পরিচয়টি হয়েছিল এক তুমুল ঝগড়া দিয়ে সেই মেয়ের অনুভূতি নিয়ে ছেলেটা এত গভীরভাবে ভাবছে কেন? এমনিতেও কিছুক্ষণ আগে আম্মুর কড়া ধমক খেয়েছে বৃষ্টিতে এভাবে ভিজে আসার কারণে। তাই রুম থেকেও বের হওয়া যাচ্ছে না আয়াতের ঘোর লাগা কথোপকথন ভোলার জন্য। হঠাৎ দরজা খোলার আওয়াজে ধ্যান ভাঙল ওর। নুহাস ভাইয়া দাঁড়িয়ে আছে। মাইশা উঠে বসে একটা মলিন হাসির সহিত বলল, ভাইয়া আসো। নুহাস সরাসরি অফিস থেকে জামা কাপড় না পাল্টে মাইশার ঘরে এসেছে, তাই চেহারা খানিকটা দুর্বল। এই দুর্বল মুখশ্রীতেও এক প্রকার স্নিগ্ধতা আছে। গলার টাইটি হালকা ঢিল দিয়ে ঘরে প্রবেশ করতে করতে বলল, কিরে মাইশা, আম্মু বললো তুই নাকি বৃষ্টিতে ভিজে এসেছিস, কেন বলতো? এমনিতেই 2 দিন ঠান্ডা পানি খেলে তোর মাথা ধরে যায়, তবে এই অবেলায় বৃষ্টিতে ভিজতে গেলি কেন? আসলে ভাইয়া রাস্তায় রিক্সা না পাওয়ার জন্য। না পাওয়ার জন্য মানে? তুই কি অত দূর থেকে হেঁটে হেঁটে এসেছিস? তা কেন আসবো, আমি তো বাইকে। এতটুকু বলেই মুখে হাত দিল মাইশা। সর্বনাশ হয়ে গিয়েছে। মুখ ফসকে কেন যে বাইকের কথাটা বের করলো। নুহাসের ভ্রু কুচকে এলো মাইশার কথা শুনে। অবাক স্বরে বলল, বাইকে মানে? তুই বাইকে এসেছিস কার সাথে? এবার কি বলবে মাইশা? এমনিতেও ভার্সিটিতে এত ছেলে বন্ধু আছে, বিধায় আম্মুর কটূক্তির কোনো শেষ নেই। আর এবার আয়াতের নাম বললে পঞ্চগড়ের সেই দেখা থেকে শুরু করে সব বলতে হবে। আনানের সাথে। ঠোঁট দুটো চেপে মাইশার কথায় বিরক্তির ভঙ্গি প্রকাশ করেছে। বিক্ষোভ সুরে বলল, ওই আনান শয়তানটার সাথে এসেছিস? বাপরে বাপ, জীবনে অনেক আনান দেখেছি, কিন্তু ওর মতো পকেটের শয়তান জীবনেও দেখিনি। কেমন বন্ধু তোর? বৃষ্টি পড়ছিল, এক জায়গায় বাইক থামিয়ে ক্যাফেতে বা দোকানে তোর সাথে একটু ঢুকে গেলেই পারতো, কিন্তু ওই মহাশয় পুচকে মাথায় তো এই বুদ্ধি কখনোই ঢুকবে না, সাথে তোর মাথাটাও খেয়েছে। কাছুমাছু করে মাইশা বসে থাকলো মাইশা। নুহাস এদিকে রাগে ফুসফুস করছে, তাই কেনই বা করবে না? আনান যে পুরোই একটা খাপছাড়া স্বভাবের, এটা সবাই জানে। এর আগে আনান অর্পিকে দিয়ে নুহাসকে প্রপোজ করিয়েছিল, বিধায় অর্পি আর আনানকে কি ঠাটিয়েই না চর মারল নুহাস। এরপর থেকেই সবাই নুহাসের সামনে ভয়ে দাঁড়াতেই চায় না। নিরাপত্তা কাটিয়ে নুহাস বলল, ওই হারামখোরটারে কল দে। শুকনো ঢোক গিলল মাইশা, ভয়ার্ত কণ্ঠে বলল, কেন? আমি কল দিতে বলছি না, কল দে। নুহাসের কথায় স্পষ্ট তেজের আভাস। মাইশার মুখ শুকিয়ে যাচ্ছে। যদি ভাইয়া আনানকে বাইকের কথা বলল, আনান না করে তবে? আর ভাবতে পারল না মাইশা। মনে মনে আয়তুল কুরসি পড়তে পড়তে আনানকে কল দিল। নুহাস বলল, স্পিকার অন কর। করছি। 2-3 বার রিং হওয়ার পর কল রিসিভ করলো আনান। ঘুমো ঘুমো কণ্ঠে বলে ফেলল,
এই অসময়ে কল দিলি কেন মাইশা? কি সুন্দর স্বপ্ন দেখতেছিলাম, বউ বৃষ্টি বাদলা দিনে আমার খিচুড়ি খাওয়ায়। নুহাস বলছি। হুড়মুড়িয়ে খাট থেকে উঠে বসলো আনান। কে? নুহাস। নুহাসের কণ্ঠ পেয়ে আরো যেন মুখ কালো হয়ে গিয়েছে। আনান বলে উঠল, আসসালামু আলাইকুম ভাই, কোনো দরকারি কল দিয়েছেন? আপনার সিম থেকে আমার নাম্বারে মিস কল দিলেই তো পারতেন, আমি ছুটে চলে আসতাম। তোমারে দিয়ে কাজ যেদিন করাবো সেদিন বুঝে নিবা যে এই দুনিয়ার সব ভালো কাজের মানুষ মরে গিয়েছে। এবার আসল কথায় আসি, কবে ঠিক হবে তুমি? আনান অপর পাশে বোকার মতো হেসে পড়ল। আমি ঠিক হব মানে? আমি তো সবসময় ঠিক আছি, বলতে গেলে পয়দা থেকেই ঠিক। তাই তো আন্টিরা আমায়। আনানের প্যাচাল শুনে বিরক্ত হয়ে গেল নুহাস। আনানকে থামিয়ে বলল, আমার চড় খাওয়ার ইচ্ছে জেগেছে। না তো, তা জাগবে কেন? মলিন সুরে গালে হাত দিয়ে আনান কথাটি বলল। নুহাস এবার বলল, তবে আল্লাহর রাস্তে থামো আর আমারে কথা বলতে দাও। জি ঠিক আছে। মাইশাকে এভাবে কাক ভেজা করে বাসায় আনছো কেন? মাইশার বুক এবার দুরু দুরু করতে থাকলো। না জানি আনান কি উত্তর দিবে। এদিকে আনানও প্রশ্নবিদ্ধ হয়ে আছে, যেন নুহাসের কথার আগা মাতা কিছুই বোঝে না। আনান একটা বোকা সুলভ হাসি দিয়ে বলল, বুঝলাম না নুহাস ভাই, আপনার আদরের বোনকে আমি কেন কাক ভেজা করে বাসায় দিয়ে আসবো? নুহাস কিছু বলতে যাবে তার আগেই মাইশা আনানকে বলল, তুই বুঝলি না বেটা? ভাইয়া বলল যে আমি তোর বাইকে করে ইউনিভার্সিটি থেকে বাসায় আসলাম না, তুই বৃষ্টি পড়তে ভিজে ভিজে কেন আসলাম? আনান বাকশূন্য হয়ে পড়ল। হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে যে মাইশা ওর নাম করে কোনো একটা বড় সত্য লুকানোর প্রচেষ্টায় আছে। তাই আনান আমতা আমতা করে মাইশার কথায় সাই দিল। ব্যাস, নুহাসকে আর পাই কি, এক প্রকার হুঙ্কার দিয়ে বলল, আজ যদি তোমার জন্য আমার বোনের জ্বর আসে একবারে খবর করে দিব কিন্তু। শয়তান ছোকরা, পারো তো শুধু বড় বড় শয়তানি করতে, নেক্সট টাইম যদি। নুহাসকে বলতে না দিয়ে আনান তড়িঘড়ি করে বলে ফেলল, নেক্সট টাইম এমন হবে না ভাই, আপনার বোনরে তুলো তুলো করে রাখবো, আমার ভবিষ্যৎ বউয়ের কসম। কথাটা মনে থাকে জানো। নুহাস আনানকে দু চারটে ধমক দিয়ে খাটে রাখলো মোবাইলটা। কলটা এখনো কাটেনি। হালকা ঠোঁট কাঁপিয়ে মাইশাকে বলল, নে কথা বল তোর শয়তান দোস্তর সাথে, আমি গেলাম। এই বলে গটগটিয়ে রুম থেকে প্রস্থান করলো নুহাস। মাইশাও সাথে সাথে যেন এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ভয়ে ত্রাস উদ্বিগ্নতা এতক্ষণ সব কিছুর ভিড়ে হারিয়ে ফেলেছিল নিজেকে। মোবাইলটা নিয়ে আনানের উদ্দেশ্যে বলল, তোর থ্যাংক ইউ তোর পুটলির মধ্যে রাখ, আরাম করবো থাকার। আমারে ছাড়া আর কারো নাম তুই পাইলি না। দে দে, যত ইচ্ছা গালি দে, আজ আমি আর কিচ্ছু বলবো না। সেটা বলবি কেন? তোর বজ্জাত ভাই যে আমার দু চারটা রাম ধমক দিয়ে গেল, তখন তো তুই কিছু বললি না। হালায় রাগ সবসময় বস্তা নিয়ে ঘুরে। আচ্ছা হইছে, আর আমার ভাইয়ের বদনাম করতে লাগবো না, কল রাখলাম। আচ্ছা, কিন্তু কি হয়েছিল রে? মুখ মলিন করে ফেললো মাইশা। আয়াতের কথাগুলো অদ্ভুতভাবে কানে বেজে চলছে। মিহি কণ্ঠে মাইশা এজন্য বলল, কাল ইউনিভার্সিটিতে বলছি, এখন তাহলে রাখলাম। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মোবাইলটা উদাসীন ভঙ্গিতে টেবিলে রেখে পুনরায় খাটে শুয়ে পড়ল মাইশা। অনুভূতিতে জর্জরিত হয়ে সবকিছু কেমন যেন গোলমেলে মনে হচ্ছে। আয়াতের সেই মোহনীয় গলায় সেই বলা কথাগুলো কি আদেও সত্যি, নাকি শুধুমাত্র মোহ? ইস, এই জীবনটি যদি সাহিত্যের পাতার মতো সরল থাকতো। গতকাল যেমন ঝুমিয়ে বৃষ্টি নেমেছিল, আজ তেমনি প্রখর গরম। ক্যাম্পাসের সর্বত্র রোদ্দুরে ঠাঠা করছে। ক্লাস শেষ করে নির্বিকার চিত্তে মাইশা এগোতে থাকলো অডিটোরিয়ামের দিকে। আজ সেখানে ছোটখাটো একটি মিটিং হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইভেন্টে যাদের দায়িত্ব পড়েছে তাদের নিয়ে। তবুও মাইশার মনে অবাধে খেলা করছে কিছু অবাধ্য আবেগ, যার হয়তো কোনো নামকরণ নেই। আয়াতকে দেখলেও যে মাইশা প্রবল অস্বস্তিতে পড়ে যাবে, মাইশার এ নিয়েও যেন কোনো দ্বিধা নেই। খানিকটা বিভ্রান্ত হয়েই অবশেষে অডিটোরিয়ামে প্রবেশ করলো মাইশা। আশেপাশে বহু সংখ্যক ডিপার্টমেন্টের মানুষের সমন্বয়ে পরিবেশটা কেমন যেন গমগম করছে। অদূর এই ব্যস্ত ভঙ্গিতে শাওনের সাথে এদিক ওদিক বিচরণ করতে দেখা গেল আয়াতকে। আর ছেলেটা একটা বেগুনি টি শার্ট পরেছে। গরমের জন্য কপালের কাছে দেখা গেল বিন্দু বিন্দু ঘাম। হঠাৎ শাওনের ডাকে ধ্যান ভাঙলো মাইশার। কেমন আছেন ভাইয়া? কেমন আর থাকবো, এমন কাজের চাপে কি আর ভালো থাকতে পারি? আমাদেরকে তো সবাই বিনা বেতনে কর্মচারী পেয়েছে,
ইশারায় শাওন মাইশাকে টেবিলের সামনে তিথির সাথে গুরুত্বপূর্ণ আলাপনে মশগুল আছে। মাইশা আয়াতের দিকে এক নজর চোখ বুলিয়ে সেখান থেকে সরে নিজ কাজে চলে গেল। মূলত পুরো ইভেন্টের উপস্থাপনার দায়িত্ব নিয়েছে মাইশা, আর অন্য ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আয়াত আর চোখে বারবার সেই ছেলেটিকে আর মাইশাকে কথা বলতে দেখছে। এক প্রকার হেসে হেসেই কথা বলছে দুজনে। আয়াত সেখানে গিয়ে ধমকের সুরে বলল, এখানে কি হাসাহাসি করার জন্য তোমাদের দুজনকে নিয়ে আসা হয়েছে? আয়াতের চোখে মুখে স্পষ্ট রাগ আর গাম্ভীর্য দুটোই ফুটে উঠেছে। আয়াত ছেলেটার উদ্দেশ্যে বলল, শাওনের কাছে যাও তো, কিছু কাজ আছে। ছেলেটা চলে যেতেই আয়াত রাগী দৃষ্টিতে মাইশার দিকে তাকালো, কিন্তু মাইশা নির্বিকার, যেন আয়াতের রাগী দৃষ্টি ওর কাছে কোনো বিষয়ই না। আয়াত দাঁতে দাঁত চেপে বলল, এত হাসি পাচ্ছিল ওই ছেলেটার কথা শুনে, তো কি বলেছে আমিও একটু শুনি। আপনি শুনবেন কেন? এটা আমার আর ছেলেটার পার্সোনাল ম্যাটার। আয়াতের এবার যেন রাগের সীমা অতিক্রম হয়ে যাচ্ছে। এতটা ইগনোরেন্স কখনোই কোনো মেয়ের থেকে আয়াত পায়নি, যতটা না এই বজ্জাত মেয়েটা ওকে জ্বালিয়েছে। গতকাল হুট করে ওকে ধাক্কা দিয়ে চলে যাওয়াতে মনে যাই রাগটাই না পুষে রেখেছিল, যেন এখন আগ্নেয়গিরির মতো উপচে পড়ছে সবার দৃষ্টি উপেক্ষা করে। আয়াত মাইশার এক হাত চেপে অডিটোরিয়ামের একেবারে জনশূন্য কোণায় নিয়ে আসলো। মাইশা ঘটনাচক্রে খানিকটা স্তব্ধ হয়ে গিয়েছে। মাইশার কাছাকাছি এসে একটা বাঁকা হাসি হাসলো আয়াত। মনে চলছে হয়তো কোনো শয়তানি পরিকল্পনা। মাইশার কানের কাছে হালকা ঝুঁকে এলো আয়াত। মাইশা চাইলেও পেছাতে পারল না, কারণ পিছনে দেওয়ালের সাথে মিশে আছে। আয়াত এবার মাইশার কানের লতিতে ঠোঁট ছুঁইয়ে মিনমিনিয়ে বলল, তুমি জিনিসটা না একেবারে অন্যরকম। হুট করে রাগ, দুঃখ, হাসি, তামাশা সব পাগল করে দেয় আমাকে। তো তোমার হাসিটা অন্যদের কেন্দ্র করে কেন হবে? তোমার পার্সোনাল ম্যাটার জাস্ট আমি, মাইশু পাখি, অন্য কেউ না। কানের লতিতে আয়াতের ঠোঁটের স্পর্শ পেয়ে খানিকটা কেঁপে উঠল মাইশা। অনুভূতি শূন্য যেন সব দিক দিয়ে ওকে গ্রাস করে ফেলেছে। শ্বাস আবছা ভাবে মাইশার কাঁধের এক অংশ স্পর্শ করে চলল। পাথরের ন্যায় দাঁড়িয়ে আয়াতের সেই ভুবন ভুলানো কথাগুলো মাইশা স্মৃতিচারণ করে চলছে। এতটা মধুময় কেন আয়াতের প্রতিটা কথা? মাইশাকে এতটা হতভম্বতে দেখে তীর্যক হেসে ওর কাছ থেকে সরে আসলো আয়াত। চোখের প্রগাঢ় চাহনি স্থির করে রেখেছে মাইশার বিচলিত মুখমণ্ডলের দিকে। মাইশা কিছু বলতে যাবে, তখনই আয়াত বলে ফেলল, আর যেন কাজে ফাঁকি না দিয়ে হাসাহাসি করতে না দেখি তোমাকে। যদি আমার কথার অমান্য করো তোমারই লস। আফটার অল আরহাম আয়াত মানুষটাকে এখনো তুমি চিনো না বেব। এই বলে আয়াত গটগটিয়ে এখান থেকে প্রস্থান করলো। মাইশা এখনো নিজের মধ্যে নেই। এই ছেলেটার কথাবার্তায় এক জিনিস প্রকাশ করছে, আর ভাবভঙ্গিমায় প্রকাশ করছে অন্য কিছু। দু তিনবার লম্বা নিঃশ্বাস ফেলে মাইশাও এখান থেকে চলে গেল অডিটোরিয়ামের স্টেজের দিকে। অদূরেই আনান, সামাদ, পৃথা আর অর্পিকে বসে থাকতে দেখা গেল। মূলত চারজন কোনো একটি বিষয় নিয়ে টানা হ্যাচড়া করছে। এ দৃশ্য দেখে ভ্রু কুঁচকে এলো মাইশার। 3-4 কদম এগিয়ে বিস্ময়ের স্বরে ওদেরকে প্রশ্ন করলো, কি টানা হাজরা করছিস তোরা? সামাদ হাহাকার সুরে বলল, মাইশা, এই আনান আর অর্পিরে কিছু বল। হারামি দুইটা ক্রেডিট কার্ড নিয়ে গেছে। এই ক্রেডিট কার্ডটা আমার না তোর? তোর মরা বউয়ের ক্রেডিট কার্ড বলেও আজ এইটা দিয়ে আমি ওর বিয়ার পিঠা জম্পের শপিং করুম। মাইশু, এই সামাইদার কথা বাদ দে তো, তুইও শপিং করবি নি বল? এভাবে অন্য একজনের ক্রেডিট কার্ড দিয়ে শপিং করা ঠিক হবে না রে। এটা তো সামাদের না। আরে না, সামাইদা মিথ্যা বলতাছে। মিয়া যেই গিফটটা আমরা খরচ করুম দেখা এমন কইতাছে। মাইশার ওদের এমন টানা হ্যাচড়ামি দেখে বিরক্ত না হয়ে আর পারল না। মলিন সুরে বলল, তোরা তোদের কাজ কর, আমি আমার কাজে গেলাম। এই বলে মাইশা স্টেজের এক কোণে স্ক্রিপ্ট লিখতে বসে গেল। কিন্তু এত হই হুল্লোড়ের মাঝে স্ক্রিপ্ট লেখা এতটাও সহজ নয়। শাওন এদিকে কয়েকজনকে লাইটিং এর ইনস্ট্রাকশন দিচ্ছে, আর আয়াত সবার কাজ বুঝিয়ে দিতে ব্যস্ত। আরো কিছু সিনিয়র স্টুডেন্টস আছে যারা আয়াত শাওনের মতোই সমান তালে কাজ করে চলছে। মাইশা সেদিকে এক পলক চোখ বুলিয়ে কানে ইয়ারফোন গুজে গান শুনতে শুনতে লেখার জন্য ব্রতী হলো, যাতে বাইরের কোনো ডিস্ট্রাকশন না আসতে পারে। এদিকে আয়াত ক্লান্ত, প্রচন্ড কথা বলার সুবাদে গলা আর ঘাড় কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। কিন্তু এত কিছুর পরেও একটি ধীমায় একবার এদিক সেদিক তাকালো, কিন্তু মাইশাকে কোথাও দেখতে পেল না।
বেশ কয়েকজনকে মাইশাকে ডাকতেও পাঠালো, কিন্তু সবাই কাজের ব্যস্ততার জন্য আয়াতের কাজটি করে দিতে পারল না। কপালে বিরক্তির ভাঁজ পড়ল আয়াতের। এই উড়নচণ্ডী মেয়েটার অহিত কর্মকাণ্ড ধাপে ধাপে আয়াতকে যেন বিরক্তির চরম সীমানায় পৌঁছে দিয়েছে। শাওন তা দেখে বলল, কি হলো, এভাবে ফায়ার হয়ে আসিস কেন? আমরা কাজ করে কুল পাইতেছি না, আর ওই জঙ্গলি বিড়ালটা লাপাত্তা হয়ে আছে। গলার ভলিউম বাড়িয়ে একটা ডাক দে তো। 3 বার দিয়েছি, আবার সাউন্ড বাড়ালো। লোকে তো আমারে আগেকার সালমান শাহের মুভির মতো প্রেমিক পুরুষ বলে দাবি করবে। শুধু পার্থক্য থাকবে একটাই, মুভিতে ওইটা রোমান্স আর বাস্তবে তা গণধোলাই। হো হো করে হেসে উঠল শাওন। আয়াত কড়া গলায় বলল, আর হাসতে লাগবো না, আমি মাইশারে খুঁজতে যাচ্ছি। এদিকটা তুই তিথিরে নিয়ে সামলে রাখ। বেশ কিছুক্ষণ হন্যে হয়ে মাইশাকে খোঁজার পর স্টেজের এক কোণে মাইশাকে দেখতে পেল আয়াত। কানে ইয়ারফোন গুঁজে মেয়েটা এক ধ্যানে কিছু একটা লিখে চলেছে। আয়াত এবার প্রচন্ড পরিমাণে ক্ষেপে গেল। তড়িৎ গতিতে মাইশার কাছে গিয়ে এক টানে ইয়ারফোন খুলে নিজের পকেটে ঢোকাতেই বড় বড় চোখ করে মাইশা তাকালো আয়াতের দিকে। আয়াতের নজরে স্পষ্ট ক্রোধ ভাবটা ফুটে উঠেছে। মাইশা বিক্ষুব্ধ সুরে বলল, এই কেমন ধরনের অসভ্যতা? আমার ইয়ারফোন এভাবে খুলে নিলেন কেন? আয়াতের কথাই পরোয়া না করে বলল, আমি যে এতক্ষণ কাওয়ার মতো তোমায় ডাকছিলাম, সেই হদিস কি তোমার আছে? না তো। তা থাকবে কিভাবে? কানে তো বাঁশ ঢুকিয়ে রেখেছিলে। বাস বললেন কেন? এর দাম জানেন? গুনে গুনে 2500 টাকা। গুলিস্তান থেকে নিয়েও দাম পড়ে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইটস প্রাইস। তোমাকে কখন থেকে ডেকে চলেছি এর খবর রাখো। সব কাজ শেষ, জাস্ট তোমার স্ক্রিপ্ট দেখাটাই বাকি। আর তুমি আরামসে গান শুনছো আর লিখছো। আল্লাহ জানে এইসব বোকার নাগরিক কই থেকে আমার মাথায় টপকে পড়ে। চুপসে গেল মাইশা। আয়াতের ধমক খেয়ে আনমনে হাত কচলিয়ে যাচ্ছে। আয়াত আবার বলল, এখন কি আমার সাথে যাবে নাকি পালকি করে নিয়ে যেতে হবে? চোখ মুখ ছোট ছোট করে মাইশা বলল, কেউ কি বলবে এই ছেলেটা গতকাল বৃষ্টি বাদলের দিনে কতগুলো প্রেমের কথা শুনিয়েছিল, আর আজ তো পুরোই রূপ পাল্টে নিয়েছে ছেলেটা। আয়াতের পিছে পিছে মাইশা স্টেজ থেকে নেমে সেই জায়গাটিতে গেল যেখানে আয়াত সব কাজকর্ম করেছিল। একটা চেয়ার নিয়ে মাইশার মুখোমুখি বসলো আয়াত। মাইশা তখনও কাগজগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। আয়াত গহীন স্বরে বলল, পড়া স্টার্ট করো, শুনি একটু তোমার পুচকে মাথায় কি এসেছে। আয়াতের কথায় মাইশার শরীর জ্বলে যাচ্ছে। এতক্ষণ চুপ থাকলেও মন যেন আর সায় দিচ্ছে না, তাই কিছুটা ক্ষোভের সাথে স্ক্রিপ্ট পড়া শুরু করলো। শাওন তা দেখে বলল, আরে আস্তে আর ঠান্ডা মাথায় পড়ে ম্যাডাম, আরে আস্তে আর ঠান্ডা মাথায় পড়ো ম্যাডাম। তোমার থেট স্টাইল পিস, অতিথিরা তো লুঙ্গি মাথায় নিয়ে পালাবে। আমি জানতাম ওরে দিয়ে এসব হবে না। এই মেয়ে তো থাপড়া থাপড়ি আর ঝগড়াঝাটি করতেই ওস্তাদ। এতক্ষণে সব পুষে থাকার রাগ আর রাখতে পারল না মাইশা। রাগের বশে কাগজ ছুঁড়ে ফেলে আয়াতকে বলল, আপনি জানবেনই বা কি আমার ব্যাপারে? 3 বছর ধরে আমি ভার্সিটির ইভেন্টে প্রেজেন্টেশন করি, আর আমার দিছে সব হবে না বলছেন? হ্যাঁ, মানছি যে আপনি রেডিওতেও জনপ্রিয় একজন উপস্থাপক, তাই বলে এই না যে আমার কাজ খারাপ। হঠাৎ আয়াতের সাথে এভাবে রুড বিহেভ করাতে সবাই সেদিকে নজর দিয়ে দিল। আয়াত শক্ত চোখে তাকিয়ে আছে মাইশার দিকে। সবার বিহেভ ইয়োরসেলফ মাইশা। সামনে দেখায় যে মাইশার ওর কোনো সম্পর্ক হতেই পারে না, তবে আসলে ভিতরে ভিতরে অন্য কিছু। মাইশার শুধু এটাই মনে হচ্ছে যে আয়াত ওর দুর্বলতার সুযোগ নিচ্ছে। এগুলো ওর মোহ ছাড়া আর কিছুই না। মাইশাও দৃঢ় গলায় বলল, সরি মিস্টার আব্রাহাম আয়াত, আমি পারছি না নিজেকে কন্ট্রোলে রাখতে। আমি গেলাম, আপনার কাজের জন্য অন্য কাউকে নিতে পারেন। কাজ তো তোমাকেই করতে হবে। আমার ইচ্ছের বিরুদ্ধে আপনি জোর করে ট্রাই করছেন। ইয়া। দুজনের মধ্যে এমন ভয়ঙ্কর সংঘর্ষ দেখে শাওন আয়াতকে শান্ত হতে বলল। এদিকে অর্পিও মাইশাকে বলছে, দোস্ত কুল ডাউন। কিন্তু কে শোনে কার কথা? গতকাল সেই চোখে অনুভূতির খেলা ছিল, আজ সেখানে প্রকাশ পাচ্ছে এক রাশ ক্ষোভ। আয়াত বাঁকা হেসে এগিয়ে এলো মাইশার দিকে, মেহি গলায় বলল, যতই রাগ দেখাও না কেন, ধরা তো আমার কাছে দিতেই হবে। কথাটা আয়াত এমন ভাবে বলল যে মাইশা ছাড়া আর কেউই শুনতে পারল না। মাইশা এবার দাঁতে দাঁত চেপে বলল, নির্ঘাত ক্যাম্পাসে দেখি কিছু বললাম না, না হলে যা শুরু করেছেন না, এমন এক থাপ্পড় দিতাম
এই গাল আর গাল থাকতো না, ফুটবল মাঠ বানিয়ে ফেলতাম। লুচু বাঘ কোথাকার। নিচের ঠোঁটজোড়া চেপে এক প্রকার ঠাই হয়ে দাঁড়িয়ে রইল মাইশা। সবকিছু মিলিয়ে কেমন যেন একটা বিভ্রান্তিকর অস্থিরতা। মাইশার কথাই আয়াত ভ্রুক্ষেপ না করে সিটি বাজাতে বাজাতে চলে গেল বাইরে। যাওয়ার আগে অবশ্য শাওনকে বলে গিয়েছে যে এখন মাইশার সাথে কথা কাটাকাটি করার মুড ওর একেবারে নেই। এই কথা শুনে মাইশাও রেগে গজগজ করতে করতে আয়াতের পিছু পিছু যাচ্ছে। এক পর্যায়ে বলেই ফেললো, এভাবে চলে যাচ্ছেন কেন আমার কথা না শুনে? ইস, আয়াত মাইশার এ কথা শুনে পিছনে ঘুরে দাঁড়ায়। ঠোঁটের কোণে ঝুলে আছে দুষ্টু হাসি। মাইশা সরু চোখে আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত হালকা ঝুঁকে মাইশার মুখের কাছাকাছি এসে বলল, তো কি শুনবো তোমার কথা? আমার সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড টাইপ কথা বলবে নাকি? ইস শক্ত তো। আমার তো যেন আর কাজ নেই। মাইশার বিদ্রুপ কণ্ঠ। আয়াত আলতো হাসে। মাইশার মুখের কাছাকাছি খানিকটা ঝুঁকে থাকার কারণে সেই হাসিটি মাইশার কাছে অমায়িক মনে হলো। ছেলেটার হাসি এত মারাত্মক কেন? এক হাসিতে মুহূর্তেই যে কাউকে ঘায়েল করে দেওয়া যাবে। তো তোমার কোনো কথা না থাকতে পারলে আমি কি যেতে পারি? আর যদি কথা থাকে তো বলো, হাতে হাত ধরে পারফেক্ট কাপলের মতো দুষ্টু মিষ্টি কথা বলবো। কি বলো? মাইশার সাথে সাথে দু কদম পিছিয়ে যায়। মুখে রয়েছে প্রচন্ড পরিমাণে অস্বস্তি আর বিভ্রান্তি। আয়াত কিছু না বলে মুচকি হেসে মাইশাকে পাশ কাটিয়ে মুখে শীষ বাজাতে বাজাতে চলে গেল। মাইশা এক বুক স্বস্তির নিঃশ্বাস ফেলে আয়াতের এভাবে চলে যাওয়াতে হঠাৎ পেছন থেকে কেউ বলে ওঠে, মাইশা। সাথে সাথে পিছনে ঘুরে মাইশা যা দেখলো তা দেখে অবাক না হয়ে আর যেন পাইল না। ঠাঠা রৌদ্রময় দিনের এই সময় ভুল দেখছে না তো? কেননা অদূরেই নুহাস দাঁড়িয়ে আছে। হঠাৎ মাইশার মনে এক অজানা শঙ্কা হলো, কেননা একটু আগেই আয়াত ওর সাথে মোটামুটি ঘনিষ্ঠ হয়েই কথা বলেছিল। এটা কি তবে নুহাস ভাই দেখে ফেলেছে? ভাবতেই মাইশার মুখশ্রী ক্রমশ যেন শুকিয়ে এসেছে। নুহাসের চোখে মুখে কেমন যেন শক্ত আভা। আমতা আমতা করে ভাইয়া বলল, ভাইয়া তুমি? এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? মাইশা বুঝলো যে নুহাস আয়াতকে দেখেনি। এটা ভেবেই মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিল। তারপর মেকি হাসি দিয়ে বলল, কিছু না, এভাবে দাঁড়িয়ে আছি। সামাদ কোথায়? সামাদ অডিটোরিয়ামের ভেতরেই আছে। কিন্তু কেন? মানে সামাদ তোকে কিছু বলেনি? না তো, কি বলবে আমাকে? কপালে বিরক্তির ভাঁজ পড়ল নুহাসের। এমনিতেও আজ ফর্মাল স্টাইলে না থাকা সত্ত্বেও প্রচন্ড গরম লাগছে। আবার সামাদ মাইশাকে কিছুই বলেনি দেখে বিরক্তিটা আরো যেন চরম সীমায় চলে গিয়েছে। চুলগুলো কপালের এক পাশে গুছাতে গুছাতে বলল, আনানের সাথে থাকতে থাকতে সবগুলো দায়িত্বহীন হয়ে যাচ্ছে। নুহাসের কথা শেষ হতে না হতেই এক এক করে আনান, সামাদ, অর্পি, পৃথা সবগুলো অডিটোরিয়াম থেকে বেরিয়ে ওদের কাছে দাঁড়ালো। সামাদকে দেখেই নুহাস বলল, তোমায় না বলেছিলাম ক্রেডিট কার্ডটা মাইশার কাছে দিয়েছো? নুহাসের বিক্ষোভ কণ্ঠ। সামাদের আত্মা যেন শুকিয়ে গিয়েছে এমন কণ্ঠ শুনে। কিন্তু আজ ভয় পেলে চলবে না। এই আগ্নেয়গিরিটা দিয়ে আনানকে প্যাদানি দেওয়ার মতো ভয়ঙ্কর বাসনা জেগেছে ওর মনে। তাই কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, না ভাইয়া, আমি দিতে চেয়েছিলাম, তবে আনান বলল ক্রেডিট কার্ডটি ও নিজের কাছে রাখবে, তারপর জম্পে শপিং করবে। এটাই তো বলেছিলি, তাই না আনান? সামাদের কথা শুনে আনানের প্রাণ পাখি ফুরুত করে যেন উড়ে গেল। সামাদকে ফিসফিস করে বলল, শালা, আমরা কস নাই কেন যে এই কার্ডটাই নুহাস ব্যাটার? আমি তো বলতেই চাইছিলাম, তুই কি শুনলি? মুখে শয়তানি হাসি চেপে সামাদ বলল। আনানের এবার কাঁদো কাঁদো অবস্থা, তবুও মনে করুণা চেপে বলল, তোর বেইমানে আমি কোশ্চিন কালেও বলবো না রে। আজকে চুপ থাকলাম, তবে সময় মতো ঠিকই শোধ নিয়ে ছাড়বো আমি। আনান আর সামাদের ফিসফিসানো কথার মাঝেই নুহাস এবার বলল, এভাবে ফিসফিস করে কোনো প্রেমের কথা তোমরাই দুজনেই বলছো, আমি একটু শুনি। কিছু না ভাই। সামাদের মুখে ঝুলে আছে মেকি হাসি। নুহাসের এবার ইচ্ছে করছে এই দুইটাকে ঠাটিয়ে দুইটা চর মারতে, তবেই এদের আক্কেল ঠিকানায় আসবে। নুহাস কোনো মতে নিজেকে শান্ত করে বলল, সামাদ, তোমাকে বলেছিলাম না যে কার্ডটা তুমি মাইশাকে দিবে, বাট তুমি তো অন্য কিছু করলে। তখনই মাইশা বলে ফেলল, হঠাৎ ক্রেডিট কার্ড? আম্মুর সাথে তুই শপিং এ যাবি, তাই অফিসে কাজ ছিল বলে আমি ভাবছিলাম যে আমি যেতে পারবো না। তখন রাস্তায় সামাদকে পাই, বলে ওকে বলেছিলাম কার্ড তোমায় দিয়ে দিতে।
ভাগ্যক্রমে অফিসে কাজ আজকে জলদি শেষ হয়ে গিয়েছে, তাই তো গর্দব দুইটারে কাহিনী দেখলাম। আনান বার কয়েক শুকনো ঢোক গিলে কার্ডটি এগিয়ে দিল মাইশার কাছে। মিহি গলায় বলে ফেলল, নে তোর ভাইয়ের বক্ষের ধন নে। বাপরে বাপ, বিয়ার পর তো নিজের বউরে এমনি রাখবো না। কিছু বললে? আনার সাথে সাথেই বলল, মোটেই না ভাই, আমরা কি তো সাহস আছে যে আপনার নামে কথা বলবো? আমরা তাহলে গেলাম ভাই, সুন্দর মতো শপিং করেন। আসসালামু আলাইকুম। এই বলে একে একে সবগুলো চলে গেল। নুহাস এবার মাইশাকে বলল, গাড়িতে গিয়ে ওঠো, আম্মু ওয়েট করতেছে আমাদের জন্য। সন্ধ্যার দিকে বাইরে হালকা হালকা বাতাস, পথে ঘাটে ল্যাম্পপোস্টের হলদেটে আলোতে ঢাকা যেন এক নতুন রূপ নিয়েছে। দুহাত ভর্তি ব্যাগ নিয়ে ক্লান্তি পায়ে শপিং মল থেকে বেরিয়ে আসার জন্য উদ্যত হলো মাইশা, কিন্তু পারেনি। ওর আম্মু এবার নুহাসের জন্য পাঞ্জাবি কিনবে। মাইশা আর নুহাস দুজনেই মুখের এবার বিরক্তির রেশ। কতক্ষণ ধরে এই দুই ভাই বোন আম্মুকে নিয়ে এই দোকান ওই দোকান বিচরণ করে চলেছে, এর যেন কোনো ইয়াত্তা নেই। এবার তাই নুহাস ক্লান্তি মাখা মুখ করে বলল, আম্মু আজ পাঞ্জাবি কিনতে হবে না আমার জন্য, এখন বাসায় চলো তো। ও মা, বলিস কি? দুদিন পর মেয়ে দেখতে যাবি আর পুরনো পাঞ্জাবি পরবি? মোটেও না, চল তো আমার সাথে। অগত্যাই আম্মুর সাথে পাঞ্জাবির দোকানে ঢুকে পড়ল নুহাস আর মাইশা। বিভিন্ন আলোর সংমিশ্রণে চাকচিক্যময় পাঞ্জাবির রংগুলো অনন্য লাগছে। মাইশা এদিক ওদিক এক পলক চোখ বুলিয়ে নিল। জেন্টস শোরুমে এমন একটা আশা হয় না মাইশার, আর যদি কখনো আসে সেটা আনান সামাদার আব্বুর সাথে, নুহাসের সাথেও না। শারমিন বেগম ছেলের সাথে পাঞ্জাবিগুলো একের পর এক দেখে চলেছেন। মাইশা তা দেখে নজর সরিয়ে নিতে হঠাৎ ওর চোখ পড়ল একটি ধূসর রঙের পাঞ্জাবির দিকে। হলুদ আলোতে বুকের কাছে নকশাটি স্ফটিকের ন্যায় চিকচিক করছে। কেন যেন এই পাঞ্জাবিটি দেখেই মাইশার মনে ভেসে উঠল আয়াতের প্রতিচ্ছবি। এই পাঞ্জাবিতে আয়াতকে আসলেই কোনো রাজপুত্র থেকে কম লাগবে না, এটা ভাবতেই মিহি হেসে ওঠে মাইশা। মন আজকাল বড়ই অবাধ্য হয়ে উঠেছে, না চাইতেও বারবার যেন আয়াতের প্রেমে পড়ে যাচ্ছে। মাইশা চল এখন। নুহাসের গলা শুনে মাইশা নুহাসের দিকে তাকালো, মিহি কণ্ঠে বলল, কেনা শেষ? চলো তাহলে। এখন? হ্যাঁ। চলো তাহলে। ব্যাগ নিয়ে সবাই ইতিমধ্যে শপিং মল থেকে বের হয়ে গিয়েছে। আম্মু, মাইশা, নুহাস তিনজনই নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। হঠাৎ ভিড়ের মধ্যে একজন মধ্যবয়স্ক মহিলা যে কখন মাইশার সামনে এসে পড়ল মাইশা তা টের পায়নি। ঘটনাচক্রে নিচে পড়ে গেল মহিলাটি। মাইশা হাঁটু গেড়ে সাথে সাথে সেই মহিলাটিকে ওঠানোর জন্য উদ্যত হলো। কাতর কণ্ঠে বলে উঠল, আই এম এক্সট্রিমলি সরি আন্টি, আপনি যে কখন আমার সামনে এসে পড়লেন আমি টেরই পাইনি। আমার হাত ধরে উঠুন। ওদিকে সেই মহিলার সাথে মাইশার আম্মুর চোখাচোখি হতে দুজনেই যেন স্তব্ধ হয়ে গেল। টলমল করছে তাদের চোখ জোড়া। মাইশা হঠাৎ কেমন যেন বোকা বনে গেল। এই মহিলাটি কি তবে ওর আম্মুর পূর্ব পরিচিত? শারমিন বেগম কাঁপা কাঁপা গলায় বললেন, আপা। নুহাসের বুক ধক করে উঠল। নিজের আম্মুর কথা শুনে একটু হলেও আন্দাজ করতে পেরেছে এই মহিলাটি কে হতে। এটাই কি তবে সেই খালামণি যার সাথে আব্বুর ভুল বোঝাবুঝির জন্য এত বছর সম্পর্কহীন ছিল? নুহাস বড় বলে আবছা আবছা জানে এই ব্যাপারে যে এই খালামণি আর ওনার পরিবারকে আব্বুজান ঘৃণা করে। এমনকি আম্মু যদি ওনাদের সাথে যোগাযোগও করে তবে আব্বু আম্মুকে তালাক দিতেও ভাববে না। নুহাস সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে এবার মাইশার দিকে তাকালো। মাইশা এ ব্যাপারে কিছুই জানে না, বিধায় সব কিছু যাচ্ছে মাথার ওপর দিয়ে। মনে মনে যেন প্রশ্ন জাগছে, কে এই মহিলাটি? বাড়িটির নাম শঙ্খনীল কারাগার। বনশ্রীর এক প্রান্তে দুতল বিশিষ্ট বেশ বড়সড় এই বাড়ি। অবাক দৃষ্টিভঙ্গি নিয়ে মাইশা এই বাড়ির দিকে তাকিয়ে আছে। মাইশার পিছু পিছু গাড়ি থেকে নেমে পড়ল নুহাস, শারমিন বেগম আর সেই মহিলাটি। একটি বাড়ির নাম যে কখনো এমন হতে পারে মাইশার তা ছিল অজানা। হুমায়ুন আহমেদের একটি উপন্যাসের নাম ছিল এই শঙ্খনীল। এই অজানা একটা উত্তেজনা গ্রাস করে নিল মাইশাকে। তখনই পেছন থেকে সেই মহিলাটি বলে উঠল, ভেতরে চলো সবাই। মাইশা সেই মহিলাটির দিকে পুনরায় তাকালো। নুহাসের কথা মতো এই সুমিষ্ট মনের মহিলাটি নাকি ওর আম্মুর বড় বোন।
অর্থাৎ খালামণি। কিন্তু মাইশার এই কথাটি কোনো ক্রমে বিশ্বাসযোগ্য মনে হলো না। না হলে এত বছরে কেন ওর অজানা রইল যে ওর আম্মুর আপন কোনো বোন আছে? ধীর পায়ে বাড়িতে প্রবেশ করলো সবাই। কেমন যেন ছিমছাম একটি ভাব রয়েছে। বসার ঘরের উত্তর দিকের আঙিনায় পাতাবাহারের ছোপ। রাতের আধারে এই সৌন্দর্য তখন অনন্য মনে হয়। বসার ঘরে একজন লোক বসে আছে। বয়স 55 পার হয়ে গিয়েছে হয়তো। লোকটি আনমনে বইয়ের পাতায় ডুবে যেতে মগ্ন। মাইশা বিস্ময়ের সাথে সেদিকে তাকিয়ে থাকলো। লোকটার দিকে নয়, তার পিছনের দৃশ্যপটের দিকে। এ তো যেন বাড়ি নয়, আস্ত এক লাইব্রেরি। পেছনের পুরোটা দেওয়াল জুড়ে রয়েছে দেশি বিদেশি নানান ধরনের বই, যার এক বিরাট অংশ হুমায়ুন আহমেদ আর শরৎচন্দ্রের বই দিয়ে আবৃত। মাইশা আন্দাজ করে নিল এই লোকটি হয়তো হুমায়ুন আহমদের বড় এক ভক্ত। মাইশার পাশ কেটে শারমিন বেগম অশ্রুসিক্ত কণ্ঠে বলে উঠলেন, ভাইজান ভালো আছেন? খুব পরিচিত একটি আওয়াজ পেয়ে সেই লোকটি চট করে বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে শারমিন বেগমের দিকে তাকালো। হয়তো বেশ অবাকও হয়ে গিয়েছে। নিজের উত্তেজনাটিকে নিয়ন্ত্রণ করে লোকটি মুচকি হেসে বলল, শারমিন, তুমি? হ্যাঁ ভাইজান, হয়তো আল্লাহ তাআলা চেয়েছেন আবার আমাদের দেখা হোক। এভাবে দাঁড়িয়ে আছো কেন? বসো বসো তোমরা সবাই। মিসান সাহেবের কথা মতো মাইশা, শারমিন বেগম, নুহাস সবাই সোফায় বসলো। মাইশার সবকিছু কেমন যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। নুহাসও এসব বিষয়ে আবছা আবছা মনে আছে, তাই ওর কাছেও পরিবেশটি অন্যরকম লাগছে। মিসান সাহেব নুহাসের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি রে, নুহাস নাকি? মাশাল্লাহ, এই ছেলেটা তো কত বড় হয়ে গিয়েছে। কদিন পর বেটায় বউ নিয়ে ঘুরঘুর করবে। লজ্জা পেয়ে গেল নুহাস, যা দেখে মাইশা মিটমিটিয়ে হাসছে। লোকটার কথাই যদি রাগী নুহাসও কিনতে পারলেন না, তাই অবাক প্রসন্ন গলায় বললেন। মেয়েটা কে শারমিন? শারমিন বেগম ইতস্তত করে বললেন, আমার মেয়ে ভাইজান। নুহাসের পরে তোমার মেয়ে হয়েছিল আর এ কথাটি একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? শারমিন বেগম মাথা নিচু করে ফেললেন। মিজান সাহেব মাইশার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আমাকে চিনো মা? লোকটার কথায় অন্যরকম এক মায়া আছে। এই 20 বছরে আজই প্রথম দেখলো মাইশা এই লোকটিকে। তবুও কথাবার্তা শুনে মনে হয় কত গভীরতা আছে এই সম্পর্কে। মাইশা সবিনয়ে বলল, না আঙ্কেল। আমি তোমার খালু হই। তোমার আম্মুর পাশে যে বুড়ি মহিলাটি বসে আছে না, সেই বুড়ি মহিলার সুদর্শন স্বামী। চুল পেকেছে তো কি হয়েছে, আজও আমি 10-15টা বিয়ে করতে পারবো। খালুজানের কথায় মাইশা ঠোঁট কামড়ে হাসলো। মিজান সাহেব বললেন, কোথায় পড়ো তুমি মামুনি? নর্থ সাউথ ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। মিজান সাহেব নীরবে হাসলেন। মেয়েটা দেখতে পুরোপুরি ওর বাবার মতোই হয়েছে। সেই বড় বড় চোখ, গালে টোল পড়া হাসি, হলদে ফর্সা গায়ের রং, এক কথাই অসাধারণ। শারমিন বেগমের উদ্দেশ্য করে তিনি বললেন, রহমান কি এখনো আমার উপর রেগে আছে? না, রেগে থাকলে কি মাইশাকে আর বলতো যে ওনার কোনো খালামণি নেই? মিজান সাহেব নীরব হয়ে গেলেন। মাইশার একটু জানতে ইচ্ছে হয়েছিল যে কি এমন হয়েছে যার জন্য বাবা এত বড় সত্য ওর কাছে লুকালো। মিজান সাহেব হয়তো মাইশার ভাবভঙ্গি বুঝতে পেরেছিলেন, তাই তিনি বললেন, আমার একটা ভুলের জন্যই তোমার বাবা আমাদের সাথে সম্পর্ক নষ্ট করেছে। ভুলটা আমাদের জীবনের মারাত্মক একটা ভুল ছিল। এর মাসুলে যে আমায় এত বছর সম্পর্কহীন হয়ে থাকতে হবে তা আমি ভাবতেও পারিনি। কি ভুল খালুজান? সে জানতে চাইল। মিজান সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার মা আর রহমানের বিয়ের পর থেকে সকল কাজে তোমার বাবার পাশে একজন বন্ধু হয়ে দাঁড়িয়েছিলাম আমি। ব্যবসায়িক ক্ষেত্রে বা টাকার প্রয়োজনেও আমি ওকে সাহায্য করেছি। তাই রহমান আমাকে নিজের বড় ভাইয়ের মতোই, আমার কোনো কথাই সে অমান্য করত না। একটা জিনিস কি জানো, আমি ছিলাম হুমায়ুন আহমেদের বড় এক ভক্ত। তার উপন্যাসের নামে নিজের বাড়ির নাম রেখেছিলাম শঙ্খনীল কারাগার। আমাদের বড় মেয়ে হওয়ার পর মেয়ের নাম লীলাবতী রাখতে চেয়েছিলাম, কিন্তু তোমার খালামণির জন্য তা পারিনি। তখন আমার আগ্রহের কারণে তোমার বড় ভাইয়ের নাম আমি রেখেছিলাম নুহাস। তোমার বাবা এতেও সায় দিয়েছিল। নুহাস তখন অনেক ছোট, তাই আমাদের সেই স্মৃতিগুলো ওর হয়তো ভালো মতো মনেও নেই।
কিন্তু এক দুর্যোগে আমাদের সব সম্পর্ক লণ্ডভণ্ড হয়ে যায়। এতটুকু বলেই থেমে গেলেন তিনি। চশমাটি খুলে সন্তর্পণে রাখলেন সামনের টি টেবিলে। পুরো ঘরটিতে বিরাজমান এক প্রকার মৌনতা। মাইশা উচ্ছ্বসিত চোখে খালুর দিকে তাকিয়ে আছে, অপেক্ষায় আছে তার কথাগুলো শোনার। মিজান সাহেব মিহি কণ্ঠে আবার বলা শুরু করলেন। ঘটনাগুলো অনেক আগের। নুহাস আর আরিয়া। আরিয়া হচ্ছে মিজান সাহেবের বড় মেয়ে। দুজনেরই বয়সই প্রায় 8 থেকে 9 বছর হবে। আমি আমার ব্যবসায়িক এক কাজের জন্য কাতারে গিয়েছিলাম। সেখানে হুট করেই আমার বিশাল অঙ্কের টাকার প্রয়োজন হয়ে পড়ে। আশেপাশের বিশ্বাসীন মানুষের ভিড়ে তোমার বাবা আমায় টাকা পাঠিয়ে দেয় নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। একবারও জিজ্ঞাসা করেনি যে টাকা দিয়ে আমি কি করব। হয়তো আমায় বড় ভাই বলে মানতো, তাই আমি বলেছিলাম 1 বছরের মধ্যে এই টাকাগুলো আমি ফেরত দিয়ে দিব, যা রহমান মেনে নিল। কিন্তু 1 বছর হওয়ার আগে রহমান হঠাৎ করে আমার কাছে টাকা চেয়ে বসলো। আমি বলেছিলাম যে কেন? রহমান বলল জরুরি দরকার। পুরোটা এখন না দিলেও আপাতত 50% দিতে বলেছিল। কিন্তু আমি এ বিষয়ে হেলফেল করে বসি, আর এটাই ছিল আমার চরম ভুল। রহমান তোমার দাদির চিকিৎসার জন্য ইমার্জেন্সি টাকা চেয়েছিল, যা আমায় বলা সত্ত্বেও ব্যস্ততার চাপে এক প্রকার ভুলে বসি। আর আমার কাছেও তেমন একটা ক্যাশ টাকা ছিল না, তাই আমাকে সাফ মানা করে দিতে হয়। তখনই ভেঙে পড়েছিল রহমান। আমার প্রতি ওর যে বিশ্বাসটাই ছিল, চিকিৎসার অভাবে তোমার দাদির মৃত্যুতে মুহূর্তেই তা ধূলিসাৎ হয়ে যায়। যেদিন আমি টাকা নিয়ে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, সেদিন রহমান একটা প্রশ্ন করেছিল যে এই টাকার বিনিময়ে আমি কি পারবো কারো জীবন ফিরিয়ে আনতে। তখন থেকেই আলাদা হয়ে গেলাম আমরা। ছিন্ন করে ফেলে রহমান আমাদের সাথে সকল সম্পর্ক। তাই তো তোমার জন্মের কথাও আমাদের অজানা। আমাদের ছেলে হওয়ার পর তোমার বাবাকে চিঠিতে এ বিষয়ে জানিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় না যে রহমান এ বিষয়ে তোমাদের কিছু বলেছে। কথার ইতি টানলেন মিজান সাহেব। টেবিল থেকে গ্লাসটি নিয়ে ঢকঢক করে পানিটুকু খেয়ে ফেললেন তিনি। তিক্ত স্মৃতিগুলো মনে করলে আজও বিভৎস লাগে সেগুলো। নুহাস নির্বিকার ভাবে বসে আছে। মাইশা উদাসীন ভাবে ওর আম্মুর দিকে তাকালো। ওনার চোখ অশ্রু সিক্ত, এমনকি খালামণিরও। মিজান সাহেব শারমিনকে জিজ্ঞেস করলেন, রহমান জানে যে তোমরা এখানে আছো? না, উনি কিছুই জানেন না। তবে তোমাদের এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। আমি চাই না আমাদের জন্য তোমার আর রহমানের মধ্যে কোনো ঝামেলা হোক। বছরখানেক তো আপনাদের অভাবে ধুকে ধুকে জীবন পার করেছি। আর কত? ছেলে মেয়েদের তো বলতেই পারলাম না আপনাদের কথা। আরিয়ান কেমন আছে? কি আর হবে, বয়স পার হয়ে গিয়েছে। মলিন গলায় বলল মাইশার খালামণি। মানে? বয়স তো আর কম হয়নি। ভার্সিটির লেকচারার হিসেবে 5 বছর ধরে চাকরি করছি। এর মধ্যে এক ছেলেকে পছন্দ হয়েছিল, বিয়ের বিষয়টাও পাকাপাকি। কিন্তু এক দুর্ঘটনায় ওই ছেলে মারা যাওয়ার পর পুরোপুরিভাবে ভেঙে গেল আরিয়া। আজও তাই বিয়ে করতে চাইনি, আর আমরাও তেমন জোর করিনি। মিজান সাহেব বললেন, আর ছোট সাহেব, ওর সম্পর্কে তো কিছুই জানলাম না। ওই ছেলের কথা আর বলো না। এখনো বাপের টাকায় ফুর্তি করে দেশ ঘুরে বেড়ায়। কিছুদিন পর মাস্টার্সের পরীক্ষা দিবে, তাই ঘরে পড়ে আছে। নইলে তো আমার ভবঘুরে বদমাইশ ছেলে ব্যাগপত্র নিয়ে কোন প্রান্তে চলে যেত তার কোনো ঠিকানা নেই। আরিয়াকে সাথে নিয়ে বাইরে গিয়েছে ওই লাট সাহেব। আসার সময় প্রায় হয়ে এসেছে। মাইশা, নুহাস, শারমিন বেগম ফ্যালফ্যাল নয়নে ওদের কথা শুনছিল। পুরো পরিবারটাই আগের মতো প্রাণোচ্ছল আছে। শুধু কয়েকটি অধ্যায়ে কিছু কাছের মানুষ নেই। ওদের কথার মাঝে পেছন থেকে কেউ গলা উঁচিয়ে বলল, বাবা মা, আমরা এসে পড়েছি। পরিচিত একটি কণ্ঠ শুনে সাথে সাথে পেছ চোখাচোখি হতেই যেন বিস্ময়ের এক চরম পর্যায়ে চলে গিয়েছে ওরা। মাইশের চোখের পলক ফেললো বার কয়েক। ভুল দেখছে নাকি তা স্থির করার জন্য। অবশেষে মনে স্থির করতে বাধ্য হলো যে ও যা দেখছে সবই সত্যি। আয়াত দাঁড়িয়ে আছে ওর উল্টো পাশে, চুলগুলো এলোমেলো, গরমের দাপটে খানিকটা ঘেমে গিয়েছে। হাতে পেপসির ছোট একটি বোতল। ওর পাশেই দাঁড়ানো সালোয়ার কামিজ অতীব সুন্দরী একটি মেয়ে। এই হয়তো খালামণির বড় মেয়ে আরিয়া। তবে কি এই ছেলেটা? আর ভাবতে চাইল না মাইশা, কেননা এর থেকে বেশি ভাবলে হয়তো অজ্ঞান হয়ে মরেই যাবে। মিজান আলতো হেসে বলল, ওয়েলকাম হোম মাই ডায়মন্ডস। দেখো কে এসেছে। কে বাবা? তোমাদের খালামণি।
আরিয়া আর আয়াতের কিছু বুঝতে আর বাকি রইল না যে এরা কারা। রহমান যেমন মায়েশা থেকে এই সত্য লুকিয়ে রেখেছিল, মিজান এমন কিছুই করেনি। শারমিন বেগম অবাক স্বরে বললেন, মাশাল্লাহ আপা, তোমার ছেলে দেখি বেশ বড় হয়ে গিয়েছে। নুহাসের থেকে বেশ ছোট হলেও ছেলের তো বিয়ের বয়স হয়ে গিয়েছে। এমন আকাম্মা পোলারে কে বিয়ে করবে? রাহিলা বেগম বলে ফেললেন। আলতো হাতে মাথা চুলকালো আয়াত। মায়েশাকে দেখে সামান্য হক চুকিয়ে গেলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। শারমিন বেগম এবার বললেন, অনেক সময় ধরে কথা বললাম আপনাদের সাথে, এখন বেশি দেরি করা যাবে না। আমরা তাহলে আসলাম ভাইজান। মিজান সাহেব মুচকি হেসে সম্মতি জানালেন। সেই কথা মতো সোফা থেকে উঠে বাইরে বেরোনোর জন্য উদ্যত হলো নুহাস আর মাইশা। কাল দেখা হচ্ছে ম্যাম ভার্সিটির ইভেন্টে। এবার কোনো ছাড়াছাড়ি নেই, কাজিন সিস্টার জম্পেশ প্রেম হবে। দরজা যেন অবাক না হয়ে পারল না, তবুও নুহাসের পাশ ঘেঁষে আপন মনে হেঁটে চলেছে। আয়াতের দিকে আর চোখে তাকিয়ে দেখলো সে দাঁত কেলিয়ে হাসছে। মায়েশা এই ছেলের বেহায়াপনা না দেখে মুখ না বাঁকিয়ে যেন পারল না, বিড়বিড় করে বলল, নির্লজ্জ কোথাকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আজ রমরমা ভাব, চারিদিকে যেন আনন্দের ছড়াছড়ি। ঢাকার বিভিন্ন পাবলিক আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমাগমে যেন অনুষ্ঠানটি আরো মুখরিত হয়ে উঠেছে। অদম্য কৌতূহল নিয়ে তাই ক্যাম্পাসে প্রবেশ করলো মাইশা আর ওর বন্ধুরা। অর্পির সাথে ম্যাচিং করে নীল শাড়ি পরেছে মাইশা, আর নীল রং বরাবরই নিজের প্রিয় রং বলে দাবি করে ও। মুখে মেকআপ, চুলটা খোপা করে বেলি ফুলের মালা দিয়ে গাঁথা, এতে এক কথায় অপসরী মনে হচ্ছে ওকে। এদিকে অর্পির মুখ থমথমে, মুখ কালো করে এক প্রান্তে বসে আছে। সামাদ তা দেখে বলল, এভাবে মুখ কালো করে আসিস কেন? আনান টিটকিরি মেরে বলল, মাইশায়ের গেলে হাত দিয়ে আদর করছে তাই। টিটকিরি মেরে বলল। অর্পি এবার ন্যাকা কান্না করে বলল, আর বলিস না সামাদ, আমি শাড়ির সাথে চশমা পরেছিলাম বলে এই অসভ্য মেয়েটা আমায় থাপ্পড় মেরেছে। মাইশা ওর কথায় ভ্রুক্ষেপহীন ভাবে বলল, তো তোর গালে চুম্মা দিতাম নাকি? হ্যাঁ ফাজিল মেয়ে, শাড়ির সাথে কেউ কি চশমা পরে? পুরো খ্যাত লাগে দেখতে। চশমা ছাড়া আমি তো কিছুই দেখতে পারি না, তো কি করব বল? মিনমিন করে বলে ফেলল অর্পি। মাঝে মাঝে অর্পির এসব ছিচকান্দুরে ভাবগুলো অতিষ্ঠ করে ফেলে সবাইকে। আনান এবার তাই বিরক্ত হয়ে বলল, এর লেগাই আমার দাদি বলতো বেশি করে পুঁটি মাছ খাইতে, তাইলে এই জীবনে গহনের চোখে সমস্যা হইব না। আর তুই পুঁটি মাছ দেখলে তো পালাই পালাই করস। আন্টি কান মলা দিয়ে তোরে পুঁটি মাছ খাওয়াইতে পারেনি, এখন শাড়ির সাথে বর চশমা, পুরাই কানা বান্দর লাগবো তোরে। আনানের টিটকারি শুনে চোখ ছোট ছোট হয়ে এলো অর্পির। পৃথা তাই বলল, হয়েছে, আর কথা বাড়াতে লাগবো না। এবার বল তো আমায় কেমন লাগছে? তোরে সুন্দর লাগলে এবার কি হইব? তুই হলো আমাদের বুকিং জিনিস, আর এসব জিনিসের রিভিউ আমি দিই না। দমে যায় পৃথা। এখন কোনো কথা বললেই এই ছেলেটা ওর মান সম্মান সব জলে ভাসিয়ে দেবে। ওদের কথার মাঝেই মাইশার হঠাৎ চোখ গেল ক্যাম্পাসের অন্য একটি প্রান্তে। আয়াতকে দেখা যাচ্ছে ওখানে। কালো পাঞ্জাবি পরাতে যেন ওর সমস্ত সৌন্দর্য উপচে পড়ছে শরীর থেকে, আর কথা বলার ভঙ্গিমাও মাশাআল্লাহ। এমন ছেলের প্রেমে কি না পড়ে আর পারা যায়? মাইশাকে এভাবে উদাসীন হতে দেখে অর্পি বলে উঠল, কি রে, এভাবে কি দেখছিস? তেমন কিছু না, আয়াত ভাইকে দেখছিলাম। হ্যালো। অর্পির চোখ ছানা বড়া হয়ে গেল মাইশার এই কথা শুনে। তাজ্জব হয়ে বলল, তুই আর আয়াত ভাইরে দেখছিস? ও মা, আয়াত ভাই যদি দেখার জিনিস হয় মানুষ তো তাদের দেখবো না। আফটার অল এই ছেলেটা এখন মাইশার কাজিন ব্রাদার হয়েছে। আর যাই হোক, এখন আর থাপড়া থাপড়ি ছুড়াছুড়ি চলবো না। পৃথার এই কথার পরিপ্রেক্ষিতে মাইশা কিছুই বলল না। তাছাড়া অনুষ্ঠানের সময় হয়ে যাচ্ছে, বিধায় সবাইকেই যেতে হলো স্টেজের সামনে। অডিটোরিয়ামে যেতেই শাওনের মুখোমুখি হলো মাইশা। আজ শাওনও কালো পাঞ্জাবি পরেছে, তবে ওর বুকের কাজটা আয়াতের পাঞ্জাবির ডিজাইন থেকে কিছুটা ভিন্ন। চুলগুলো সুন্দরভাবে পিছনে সেট করে রাখতে ভালো লাগছে দেখতে। শাওন মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যালো মাইশা, বাহ, তোমাকে তো বেশ সুন্দর লাগছে। তো তুমি আর অর্পি কি সেম শাড়ি পরেছো নাকি? দুজনকেই চমৎকার লাগছে। আপনি আর আয়াত ভাইও তো সেম পাঞ্জাবি পরেছেন। হুম, আমাদের কালার সেম হলেও ডিজাইনে একটু ভিন্নতা আছে। আচ্ছা, এখন এসব কথা থাক, তোমরা বসো সবাই। আর মাইশা, তুমি আমার সাথে স্টেজে চলো, একটু পরেই তো উপস্থাপনা করতে হবে।
ইন্ট্রোডাকশনটা তুমিই দিবে আর বাকিগুলো স্টেপ বাই স্টেপ অন্যরা করবে। জি ঠিক আছে। তারপর শাওনের সাথে স্টেজের পেছন দিকে গেল মাইশা। উত্তেজনায় বুক কিছুটা ধুকপুক ধুকপুক করছে। এমন না যে উপস্থাপনার অভিজ্ঞতা ওর প্রথম, কিন্তু এবার মনের মধ্যে অন্যরকম সব ভাবনাগুলো কাজ করছে। কয়েক কদম শুকনো ঢোক দিয়ে নিজের মনকে স্থির রাখলো মাইশা। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, এত স্ট্রেস নিচ্ছ কেন? মাইশা পেছন ফিরে দেখলো আয়াত দেয়ালে হেলান দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে এক ধরনের প্রেমময় হাসি, চোখের চাহনিও তীব্র। এমন দৃষ্টিতে মাইশা কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। আয়াত আবার বলল, তুমি জানো স্ট্রেস নিলে তোমাকে ঠিক কেমন লাগে? পুরাই একটা কিউট বিড়ালের মতো। তাই এত স্ট্রেস নিও না, কেউ বিড়াল ভেবে আবার ছিনিয়ে নিয়ে যাবে। আয়াতের এমন কথাবার্তায় মাইশা মাথা নিচু করে ফেলল। মাঝে মাঝে আয়াতকে মাইশার বড্ড রহস্যময় মনে হয়। আয়াতকে বিভ্রান্ত হতে দেখে কিছুটা এগিয়ে এলো মাইশার কাছে। তারপর ক্ষীণ গলায় কানের কাছে বলল, এইভাবে সাজার মানে কি ম্যাম? আমাকে ঘায়ল করার উদ্দেশ্য নিয়ে এসেছো নাকি? মোটেও না। মনে তো হয় না। আচ্ছা, এইসব কথা এখন থাক। টেনশনে মুখটা আতম বুতম বানিয়ে রেখো না। টেক এ ডিপ ব্রেথ অ্যান্ড বেস্ট অফ লাক। এ কথা বলে নিঃশব্দে চলে গেল আয়াত। মাইশা কিছুক্ষণ এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিল। এখন আয়াতের মায়াবী কথার জালে ভাবুক হয়ে গেলে চলবে না, নিজের মনকে স্থির রাখতে হবে। অনুষ্ঠানের উদ্বোধনটি সুন্দরভাবে হয়েছে। দেশের অনেক বরেণ্য ব্যক্তিবর্ণ এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানটিতে। উপস্থাপনার প্রথম ভাগ নিপুণভাবে করল মাইশা। আপাতত তার কাজ শেষ, বাকি ভাগগুলো অন্য শিক্ষার্থীরা সম্পন্ন করবে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ধীর পায়ে স্টেজের পিছনে সিঁড়ি দিয়ে মাইশা নেমে গেল। এখন আনান, সামাদ, পৃথা আর অর্পিকে এই মানুষের ভিড়ে খুঁজে বের করতে হবে। বেশ কিছু দূর এগিয়েই আশেপাশে মাইশা খুঁজতে থাকলো সবাইকে, কিন্তু বিশাল এই মানুষের সমারোহে এতটাও তার সহজ না। সে সামাদকে কল করতে গিয়ে দেখলো যে মোবাইলে ব্যালেন্স নেই। মুখে তাই বিরক্তিকর আভাস ছড়িয়ে পড়েছে, কিন্তু এর মধ্যে এতটা বেখেয়ালি যে মাইশা হয়ে যাবে এটাও বুঝতে পারেনি। স্টেজের সাথে থাকা সরু লোহার রডের সাথে ব্লাউজের ফিতা পেঁচিয়ে যাওয়াতে হুট করে ফিতার এক অংশ ছিঁড়ে আটকে গেল ওই রডটিতে। বিষয়টি বোঝা মাত্রই শঙ্কা ঢুকে যায় ওর মনে। রাগে দুঃখে নিজের অসাবধানতার জন্য গালি দিতে ইচ্ছে করছে নিজেকে। শাড়ির আঁচলটি দিয়ে তাই সাবধানে নিজের পিঠ ঢেকে নিল। তবুও কাঁধের পাশটির ঢিলটি স্পষ্ট বোঝা যাচ্ছে। আশপাশ তাকালো মাইশা। পরিচিত কেউই নেই, আর থাকলে কি খুব দরকার। কিন্তু অর্পি বা পৃথা তো দূরে থাক, আশেপাশে তেমন কোনো মেয়েকেই দেখা যাচ্ছে না। এক অজানা আশঙ্কায় ছলছল করে উঠল মাইশার চোখ ছোড়া। ঠোঁট চেপে নিচের এই করুণ পরিস্থিতিটা মানিয়ে নেওয়ার ব্যর্থ প্রচেষ্টা করছে। তখনই হঠাৎ শাওনকে দেখে মনে আশার আলো জাগলো মাইশার। গলাটি হালকা উঁচিয়ে বলল, শাওন ভাইয়া। মাইশার কণ্ঠ পেয়ে শাওন সেদিকে তাকিয়েই যেন অবাক। মেয়েটা স্টেজের এক কোণে বিচলিত হয়ে দাঁড়িয়ে আছে, চোখের পানি যে কোনো সময়তেই যেন উপচে পড়বে। শাওন সেদিক দিয়েই বলল, এনি প্রবলেম মাইশা? এতটা প্যানিক দেখাচ্ছে কেন? এখানে কোথাও রেস্টরুম আছে? আছে, তবে সেটা ভন্টেদের জন্য। তবে তুমি চাইলে ম্যানেজ করে নিতে পারবে। তাহলে করে দিন না ভাইয়া, আমি অনেক বড় প্রবলেমে পড়েছি। মাইশার চোখে মুখে উদ্ভ্রান্ত ভাবটা স্পষ্ট ফুটে ওঠাতে শাওন বিনা বাক্যে ওকে রেস্ট রুমে নিয়ে গেল। রেস্ট রুমে আসতেই মাইশা শাওনকে বলল, ভাইয়া অর্পি বা পৃথাকে রেখেছেন? না তো, তবে আমি ডাক দিয়ে নিয়ে আসি, কেননা বাইরে এত সাউন্ড যে কল দিলে ওরা শুনতে পারবে না। মাইশা সাথে সাথেই চেঁচিয়ে বলল, প্লিজ যাবেন না, আমি একা এখানে সিকিউর থাকবো না। শাওন নির্লিপ্ত ভঙ্গিমায় কিছুক্ষণ তাকিয়ে থাকলো মাইশার দিকে। মিহি কণ্ঠে বলল, আমায় নিজের ফ্রেন্ড মনে করো মাইশা? মনে করো আনান বা সামাদের মতো আমি তোমার একজন ফ্রেন্ড। মাইশা নীরব। বলো তো কি হয়েছে তোমার? আমার ব্লাউজের ফিতে ছিঁড়ে গিয়েছে ভাইয়া। মাইশার এই কথার মাঝেই দরজা খুলে কেউ ভেতরে ঢুকতে ঢুকতে বলল, এ শাওন, কল দিচ্ছি ধরছিস না কেন? মাইশা শাওন দুজনেই মাথা ঘুরিয়ে দেখলো আয়াত দাঁড়িয়ে আছে। আয়াত ইতিমধ্যে কিছুটা অবাক, মিহি কণ্ঠে বলল, এনি প্রবলেম? আয়াত তুই এখানে মাইশার সাথে থাক, আমি অর্পিকে নিয়ে আসছি। কিন্তু হয়েছেটা কি? শাওন একটা নির্লিপ্ত শ্বাস নিয়ে বলল, আমি অর্পিকে নিয়ে আসছি।
শাওনের কথার আগা মাথা আয়াত যেন কিছুই বুঝলো না, তাই শাওনের পিছু পিছু আয়াত যেতেই ওর হাত চেপে ধরলো মাইশা। আয়াত এবার অবাকের শীর্ষে, কেননা মাইশা কখনোই এভাবে আয়াতের হাত স্পর্শ করেনি। মাইশা কাতর কণ্ঠে বলল, আমার একা রেখে যাবেন না প্লিজ। মাইশার কণ্ঠে প্রকাশ পাচ্ছে আয়াতের প্রতি বিশ্বাস। এই দৃষ্টি অনুভব করে অদ্ভুত এক অনুভূতির জোয়ার তৈরি হলো আয়াতের মনে, যেন মুখে না বললেও মাইশার অন্তরে অন্তরে আয়াতের জন্য লেখা হৃদ মাঝারে তুমি ছিলে। মাইশার দিকে ধীর পায়ে এগিয়ে গেল আয়াত, চোখের চাহনিতে কিছুটা গাম্ভীর্যের রেশ। মাইশার ছলছল চোখ জোড়াটি যেন বুক তোলপাড় করে দিচ্ছে আয়াতের। যদিও ও এখনো বুঝতে পারছে না যে মাইশার কি হয়েছে, কিন্তু পরিস্থিতি দেখে কিছুটা আন্দাজ করে নিল যে যা হয়েছে তা হয়তো মাইশার জন্য বেশ বিব্রতকর। মাইশা যে হাত দিয়ে আয়াতের হাত চেপে ধরেছিল, সে হাতটি আরো গভীরভাবে আঁকড়ে ধরল আয়াত। চোখের ইশারায় আশ্বাস দিল যে এখান থেকে এখনো যাবে না। নিভৃত নিস্তব্ধ এই পরিস্থিতিতে আয়াত নিজের কোমল ঠোঁট যুগল হালকা একটু নাড়িয়ে বলল, এই হাতটি ছাড়ার জন্য আঁকড়ে ধরিনি, নিজের হাতের মুষ্টিতে এই হাতের ছোঁয়া গ্রহণ করেছি, হৃদ মাঝারে তোমায় গ্রহণ করার জন্য। কোনো মানুষের কথায় এত মোহনীয়তা কিভাবে থাকতে পারে? আয়াতের ছোট দুই বাক্যের এই কথা যেন সমস্ত মোহ গ্রাস করে নিয়েছে। মাইশা কিছুক্ষণ নিষ্পলক চোখে আয়াতের দিকে তাকিয়ে থাকলো। আয়াতের দৃষ্টিভঙ্গি স্বাভাবিক, সুদর্শন এই মুখশ্রীতে একরাশ ভালো লাগা কাজ করবে যে কারো। আয়াতের হাত চেপে মাইশা তাই নীরব হয়ে বসে থাকলো। বেশ কিছুক্ষণ পর অর্পিকে নিয়ে হাজির হলো শাওন। অর্পিকে দেখেই মাইশা এবার যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। শাওন হয়তো অর্পিকে বলেছে মাইশার সমস্যার কথা, তাই এসে তেমন একটা বিচলিত হলো না। মাইশার হাতের বন্ধনী একটু দুর্বল হতেই আয়াত নিজের হাত ছাড়িয়ে নিল, তারপর গম্ভীর গলায় বলে উঠল, আমরা তাহলে বাইরে দাঁড়াই, তোমাদের প্রয়োজন হলে ডাক দিতে পারো। ঠিক আছে। আয়াত আর শাওন এবার দরজার সামনে এগিয়ে যেতেই পেছন থেকে মাইশা বলে ওঠে, শাওন ভাইয়া। শাওন পিছনে ঘুরে জিজ্ঞাসু চোখে তাকালো মাইশার দিকে। মাইশা মুচকি হেসে বলল, থ্যাংক ইউ। মাই পেপেজার। বলে বিনিময়ে মিষ্টি হাসি শাওন। উজ্জ্বল ফর্সা ছেলেদের এমন হাসিতে মারাত্মক লাগে। আজকাল এসব পরিস্থিতিতে শাওনের মতো মানুষদের পাওয়া হয়তো দুর্লভ ব্যাপার। এমন পরিস্থিতিতে সবাই বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে না, যেটা হয়তো শাওন পেরেছে। মনে মনেও মাইশা তাই শাওনকে একরাশ কৃতজ্ঞতা জানালো। আয়াত শাওন চলে যাওয়ার পরেই অর্পিকে তাই বলল, পেছন থেকে কেমন দেখাচ্ছে রে? কোনো মতে চলবে। নিজের চশমা ঠিক করতে করতে বলল অর্পি। অনুমতি চলবে মানে? তোর কি মনে হয় ব্লাউজের পেছনের দিকে সেফটি পিনের বাহার থাকলে কেমন দেখাতে পারে? একেবারে খ্যাত। আমি যে শাড়ির সাথে চশমা পরে কানা বান্দর হয়ে ঘুরছি, তার থেকেও বেশি খ্যাত। শেষের ক্ষেত শব্দটি টিটকিরি সুরে বলল অর্পি। মূলত শাড়ির সাথে চশমা পরাতে মাইশা ওকে থাপ্পড় মেরে যে ক্ষেত কথাটি বলেছিল, তারই প্রতিশোধ নিচ্ছে হয়তো মাইশা। তো এখন কি করব? কি আর করবি? একে তো ব্লাউজের ফিতা সিরে খুঁড়ে অবস্থা খারাপ করেছিস, এখন সেপ্টিমেন্ট ছাড়া আর ভালো ওয়ে নাই। তবে শাড়ির আঁচল দিয়ে পিঠ ঢাকলেই হয়ে যাবে হয়তো। অর্পির কথা মতো এ কাজটাই করলো মাইশা। এখন কিছুটা কমফোর্ট ফিল হচ্ছে, বিধায় নির্লিপ্ত শ্বাস ছাড়লো। আজকের দিনটাই কেমন যেন অন্যরকম কাটছে। সব দিক দিয়েই যেন এক নতুনত্বের পরিস্থিতি। অনুষ্ঠান শেষ হয়েছে সুন্দরভাবে। একে একে সবাই ক্যাম্পাস ছেড়ে চলে যেতে থাকলো সবার নিজস্ব গন্তব্যে। আকাশে মেঘ জমেছে ভালো, হয়তো যে কোনো সময় এই মেঘ চিরে গড়িয়ে পড়বে জলের ছোট ছোট কণা। মাইশা, আনান, পৃথা, সামাদ, অর্পি সবাই উদ্যত হলো নিজেদের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু মাইশা সেখানেই দাঁড়িয়ে আছে উদাসীন ভাবে। অর্পি বিষয়টা বেশ ভালো মতো খেয়াল করলো। মাইশার আচার আচরণে বিরাট এক পরিবর্তন দেখতে পারছে। অর্পি তাই আনানকে ফিসফিসিয়ে বলল, আচ্ছা আনান, মাইশুর কি কিছু হয়েছে রে? কেমন যেন খটকা লাগছে। আনান যতই বন্ধু মহলে মজার মানুষ হয়ে থাকুক না কেন, সবার ব্যাপারেই প্রচন্ড খেয়ালি ও। মাইশার এই পরিবর্তনটি আনান অনেক আগেই ধরতে পেরেছিল, কিন্তু বিষয়টি অর্পিকে বুঝতে না দিয়ে বলল, আরে তেমন কিছু না, এই মেয়ে তো আগের থেকেই ভাবুক রানী, আবারও তেমন কিছু হয়েছে হয়তো। ও আরে এই মাইশা, পায়ে কি সুপার গ্লু লাগাই রাখছোস? বাসায় যাবি না? আনানের উদ্দেশ্যমূলক কণ্ঠ। তোরা যা, আমি একা যেতে পারবো।
দেখ, বৃষ্টি পড়বে মনে হয়, তুই এক্ষুনি আমাদের সাথে যাবি। যদি তোর বদমাইশ ভাইটাকে শুনে যে তোরে একা রেখে আমরা চলে গেছি, তাহলে আমাদের সব কটারে জুতা পিটা করবো এই হালায়। আনানের কথায় বেশ বিরক্ত হলো মাইশা, দাঁতে দাঁত চেপে বলল, আমার ভাই জুতা পিটা খাবি না কেন, চর খাবি? বলছি না যে আমি যেতে পারবো না? ভালোই ভালোই চলে যা, নয়তো নহল তোর আকাম কুকাম সব তোর বাপের কানে লাগাম। এখন দূর হ। আনানের হাওয়া এবার টাইট হয়ে গিয়েছে। অপমানে থমথমে হয়ে তাই আনান সহ বাকিরা চলে গেল ক্যাম্পাস ছেড়ে। মাইশা এবার আশেপাশে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে শুরু করেছে। জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসটি এক কথায় বিশাল, সাথে বেশ সুন্দরও। এখানে আসলে যে কারোরই মনটা কাব্যিক হওয়ার জন্য আনচান করবে। সেই সুন্দর পথের ভেতর দিয়ে আপন মনে হেঁটে চলছে মাইশা। সুর কেমন যেন এক ধরনের বৃষ্টিময় সুবাসে সর্বত্র মেতে উঠেছে। এখনো বাসায় যাওনি তুমি? এত সৌন্দর্যের ভিড়েও এই কণ্ঠ শুনে বুকে তোলপাড় শুরু হলো মাইশার। সামনেই আয়াত দাঁড়িয়ে আছে। মাইশা উদাসীন ভাবে বলল, যেতে ইচ্ছে করছে না। যেতে ইচ্ছে করছে না আবার কেমন কথা? একটু পর বৃষ্টি পড়বে তো। পড়ুক, বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি যাব। আয়াতের ভ্রু আপনা আপনি কুঁচকে গেল মাইশার এই কথাটি শুনে, তাই অবাক নয়নে বলল, হঠাৎ বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে তোমার? ইচ্ছে তো হচ্ছে, কিন্তু কিন্তু কি? আজ বৃষ্টি হবে না। আয়াত গোল গোল চোখ করে তাকিয়ে থাকলো মাইশার দিকে। এমন চাহনিতে বেশ মজা পাচ্ছে মাইশা। ছেলেটার অবাক মিশ্রিত চাহনিটা আসলেই ঘায়েল করার মতো। আয়াত এবার বলল, আর ইউ ফাইন মাইশা? এত উদ্ভট কথা কেন বলছো? এই বললে বৃষ্টিতে ভিজবে, আর এই বললে বৃষ্টি হবে না মানে? কে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি আজকে হবে না। গুগলে ওয়েদার চেক করেছি, তাই বললাম আর কি। ঠোঁট কামড়ে কথাটি বলল মাইশা। আয়াত এবার বলে উঠল, উফ, তুমি আমায় বিভ্রান্ত করার পরিকল্পনা নিয়েই মনে হয় আমার কাছে এসেছো। অনেক হয়েছে উদ্ভট কথাবার্তা, এখন বাসায় যাও। ওয়েট, আমি তোমাকে দিয়ে আসছি। আপনি কেন দিয়ে আসবেন? আমি একাই যেতে পারবো। ছোট বাচ্চা নাকি আমি? মুচকি হাসলো আয়াত। চোখের দৃষ্টিতে দুষ্টুমির হালকা নিচু করে মাইশার মুখের কাছাকাছি আসলো আয়াত। মাইশা পিছাতে চেয়েও পারল না, অনুভূতির বেড়াচালের কারণে। আয়াত ঠোঁট নাড়িয়ে মৃদু স্বরে বলে উঠল, আরহাম আয়াত নিজের পছন্দের জিনিসটা একা ছাড়ে না ম্যাম। আর তুমি তো নিতান্তই আমার হার্টবিট, তাহলে তো একা ছাড়ার প্রশ্নই ওঠে না। আমি মরে যাব যে। অপ্রস্তুত হয়ে পড়ল মাইশা। আয়াত সব প্রতিভ দৃষ্টিতে ইশারায় আসতে বলল ওর সাথে। মাইশাও তাই করলো বিনা বাক্যে। আর করবে নাইবা কেন? সর্বত্র যেন আরহাম আয়াত নামের এক মায়াবী জাল ওকে ঘিরে ধরেছে। আপন মনে তাই মৃদু কণ্ঠে বলল, ইস, আপনার এমন নেশা জড়ানো কণ্ঠে পাগল হয়ে যাই তো আমি। আপনি কি তা বোঝেন না? এতক্ষণে মেঘাচ্ছন্ন আকাশটি চিরে হঠাৎ করে এক চিলতে রোদ এই ব্যস্ত নগরীতে হানা দিয়েছে। যে আকাশটি দেখে কিছুক্ষণ আগেই যে মনে হলো যে কোনো সময় তুমুল বেগে বৃষ্টিপাত হবে, তার রেশটুকু এখন নেই। আর এই ব্যস্ত নগরের এলোমেলো পথ দিয়ে আয়াত নিজের বাইক ছুটিয়ে চলেছে। পিছনেই একটা অস্বস্তি নিয়ে বসা মাইশা। আজ দ্বিতীয়বার মাইশা আয়াতের বাইকে চড়লেও প্রথম দিনের মতো সেই অস্বস্তি ছোট চুলগুলো বারবার স্পর্শ করে চলছে মাইশার মুখ। তারপরও আবার শাড়ি পরে বাইকে বসাও একটি মেয়ের জন্য সহজসাধ্য ব্যাপার নয়। তার জন্য মাইশার মন মেজাজ বিক্ষিপ্ত। আয়াত লুকিং গ্লাসে এক নজর পরখ করে নিল মাইশার বিক্ষিপ্ত মুখ, তারপর বলে উঠল, শাড়ির আঁচলটা সামনে রাখো, আর বারবার চেক করবে যে কোনোভাবেই ওটা নিচে না পড়ে যায়। আমি বাচ্চা নই, বুঝলেন? যে এমন ভাবে বলতে হবে। আয়াত যেন অবাক না হয়ে পারল না। একটা মিহি হাসি দিল বিনিময়ে, ভ্রু নাচিয়ে বলল, কি এক জ্বালারে বাবা, জাস্ট শাড়ির আঁচলটা সামনে রাখার কথা বললাম, আর এই মেয়ে বলে যে সে বাচ্চা না। বাচ্চারাও শাড়ি পরে বুঝি? আয়াতের পিঠে একটা কিল মারল মাইশা। এমনিতেও মন মেজাজ কেমন যেন শাড়ির মতো পেঁচিয়ে গিয়েছে। তার উপর আয়াতের অসংলগ্ন কথাবার্তা যেন ওকে পাগল না করে আর পারল না। মুখ ফুলিয়ে তাই বলল, দিন দিন আরো ফাজিল হচ্ছেন আপনি। তো আমি তোমার কাছে ভালো ছিলাম কবে? ভালো মানুষই করতে গিয়েও তোমার হাতের চর খেতে লেগেছে। তবে ফাইজলামি করলে তো আমারে আর বাঁচতেই দেবে না। তখন পেপারে বড় বড় অক্ষরে ছেপে উঠবে, এক দস্যুমের হাতে আরজে আরহাম আয়াতের খুন। ব্যাপারটা ইন্টারেস্টিং হবে না? আয়াতের বিদ্রুপ কণ্ঠ। মাইশা চোখ গরম করে লুকিং গ্লাসের দিকে তাকাতেই চোখ টিপ মারল আয়াত। মাইশা সাথে সাথে ফিরিয়ে নিল। আয়াতের এভাবে চোখ টিপ মারাতে ওর হার্টবিট যেন দ্রুত বাউন্স করছে। আয়াত বাইকে মনোযোগী হয়ে বলল, আবার ভাবুকরানি হয়ে যেও না কিন্তু। পরে বাইক থেকে পড়ে গিয়ে কোমর পা
ভেঙে বসবে। মাইশা কিছু না বলে এক হাত দিয়ে আয়াতের কাঁধ চেপে বসে থাকলো, যেন পড়ে না যায়। বিনিময়ে আয়াত এক সুনিপুণ দৃশ্যটি দেখেছে। আয়াতের ফর্সা মুখশ্রীর এই হাসিটাই অনন্য। কথায় কথায় তেমন একটা রাগ করে না, বরং হালকাভাবে বিষয়গুলো গ্রহণ করে নেয়, আর ঠোঁট যুগল মৃদুভাবে নাড়িয়ে সেই কথাগুলো বলে। মাইশার তো ইচ্ছে করে গিলে ফেলতে। মনে মনে নিজের কাজে নিজেই অবাক হলো মাইশা। চারিদিকে আরহাম আয়াতের এই অস্তিত্ব ওকে নির্লজ্জ বানিয়ে দিচ্ছে। মাইশা আচমকা আয়াতকে বলল, একটা কথা বলবো? বলো। ভালোবাসি। মাইশা আয়াতের কানের কাছে হুট করে বলে ফেললো মিহি কণ্ঠে। বিষয়টা যেন আয়াত নিতে পারেনি। বিস্ময়ের পাহাড় নিয়ে হুট করে রাস্তার এক কোণে ব্রেক কষল তাই। রাস্তাটাই নীরব, মাঝে মাঝে শুধু দু একটা গাড়ি বা রিক্সা যাচ্ছে। রাস্তার কোণে দাঁড়ানো কৃষ্ণচূড়া গাছটিকে দেখলে মনে হবে প্রকৃতি যেন প্রেমের জন্যই তৈরি। কি সুন্দর লাগছে। এমন সুন্দর দৃশ্যগুলো ভ্রুক্ষেপ না করে আয়াত বিস্ময় নিয়ে পিছনে ঘুরল। মাইশা ভারাক্রান্ত অবস্থায় বসে আছে। আয়াত বাইক থেকে নেমে মাইশার মুখোমুখি হয়ে দাঁড়ালো। ঠোঁট দুটো কেমন যেন শুকিয়ে গিয়েছে, হয়তো এত বড় ধাক্কাটা সামলাতে পারছে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।